আমরা সরাসরি চলে যাব ঘটনায় এবং আমাদের সাথে এখন উপস্থিত আছেন ডক্টর আলিফ, যিনি একটা নতুন ঘটনা আপনাকে উপহার দিবেন। আমরা সেই ঘটনাটা শুনবো আপনার কাছে। আলিফ, কোন ঘটনা শুনছি? আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাসেল ভাই। আজকে তো অনেকগুলো ঘটনা নিয়ে আসছি রাসেল ভাই। এর মধ্যে কবরের ঘটনা যেটা বলেছিলেন একটু আগে, সেটাই বলবো। এবং একটু সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, লাস্ট বার যখন এসেছিলাম ঘটনা পুরোপুরি প্রপারলি বলতে পারি নাই, অসুস্থ থাকবার কারণে। আজকে কিছু ঘটনা নিয়ে আসছি সবার জন্য, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। যে ঘটনাটি শেয়ার করবো সেটি হচ্ছে, আমি জায়গার নামটা মেনশন করতে পারবো না কোন জায়গার একটা ঘটনা, এবং যে লোকটি প্রত্যক্ষ করেছেন তার নাম হচ্ছে আব্দুল সালাম, এবং তিনি এই জিনিসটি দেখেছেন বা উনি জিনিসটি মানে বুঝতে পেরেছেন, বা এই জিনিসটি সে পুরোটাই এই জিনিসের সাথে ভিকটিম, যিনি 1992 সালে। তো ওনার গ্রামের বাড়ি, ওনার বাসা থেকে বাজার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে প্রায় অর্ধ মাইল। তো এতটুকু রাস্তা হেঁটেই যেতে হতো আর কি, সবকিছু করবার জন্য, বা যাই আনতে হইতো ওই এতদূর রাস্তায় পার করে যেতে হতো। আশেপাশে কোনো ছোটখাটো টঙের দোকানও ছিল না। তো রেগুলার যেতে আসতে একদিন হঠাৎ করে সেদিন বিকালবেলায় আর কি বাজার থেকে ব্যাক করবার সময় নর্মালি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি মানে পাশ ঝাড় টাইপের একটি জায়গা ছিল এবং পাকা কিছু কবর ছিল। তো নর্মালি উনি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় সালাম জানিয়ে যেত। হঠাৎ করে একদিন কি হলো, বাজার থেকে ব্যাক করবার সময় উনি ওই জায়গাতে আসার পরে দেখলো যে একটি মানে অনেক লম্বা একজন লোক খালি গায়ে, কোমরে গামছা বাঁধা, সে কবর খুঁড়ছে। তো কৌতূহল বশত সেই লোকটার কাছে যে জিজ্ঞেস করে, ভাই কে মারা গেছে? কিন্তু উনি কোনো ধরনের উত্তর দেন না, কবর খোঁড়াতেই সে ব্যস্ত। এক পর্যায়ে আরো কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলো কৌতূহলের কারণে, যে কে মারা গেছে, কোন বাড়ির লোক মারা গেল। কিন্তু ওই লোকটি কোনো ধরনের বিকার নেই, কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চিন্তাই করছে না, এমন একটা ভাব যে ওনাকে কেউ দেখছে না। তো উনি বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে পরের দিন আবারও ঠিক একইভাবে বাজারে যেতে হচ্ছে কোনো না কোনো দরকারি কাজে। বাজার যাওয়ার পথে দেখলো সেই লোকটি স্টিল কবর খুঁড়ছে। তখনও কবর খুঁড়ছে? আচ্ছা। কবর খুঁড়ছে। কবর তো খুঁড়তে খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু এতক্ষণ কিসের কবর খুঁড়ছে? ওনার কৌতূহলের মানে আরো বাড়তে থাকলো কৌতূহল। ভাই কি হলো, কে মারা গেছে? আপনি কালকে থেকে কবর করতেছেন। লোকটির কোনো বিকার নাই, কোনো অ্যান্সার নাই, উনি তাকাচ্ছে ওনার দিকে। এরকম করে করে রাসেল ভাই 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5-6 দিন চলে গেছে। সে দেখতেছে ওই লোকটি কবর খুঁড়ছে তো খুঁড়ছেই। এত বড় কবর, কার কবর খুঁড়ছে? তো লাস্ট এর মধ্যে সে কয়েকজন লোককেও ইভেন নিয়ে এসেছিল, যে ভাই দেখেন এই জায়গায় কবর খুঁড়তে দেখতেছি। প্রথম দিন সে নিয়ে আসে তারই পাশের বাড়ির একজন লোককে, কিন্তু লোকটা এসে বলে কই কিছু নাই তো। তো উনি কে সেটি দেখছে। উনি খুবই অবাক যে আমি কি দেখছি, তাহলে এতদিন আমি কার সাথে, এত জলজান্ত মানুষ, আমি তো ঝাপসাও দেখিনি, জলজান্ত একজন মানুষ। তাহলে উনি প্রতিদিন কবর খুঁড়ছে। আমি যখনই কাউকে নিয়ে আসি দেখি যে কবর মানে ওখানে কেউ নাই, খালি। তো ওনার এই মাথার মধ্যে এই জিনিসটা ঘোরপাক করতে করতে এই থেকে 2 দিন পর হঠাৎ করে রাতের বেলা ঘুম ভাঙে এবং বাড়ি থেকে যারা নক করছে। নক করে দরজা খোলার পরে পাশের বাড়ির মোতালিব নামে একজন লোক, সে এসে বলল যে ভাই মুরব্বী, উনি এক পরিচিত একজন মুরব্বী, উনি মারা গেছেন। তো উনি অনেক পায়াস একজন লোক, উনি গেছেন ওখানে এবং ডেড বডিটি পরিষ্কার করে গোসল করিয়ে কাফনের কাপড় মুড়িয়ে তিনি কবরস্থানে নিয়ে যাওয়ার পরে দেখলেন যে এটা সেই কবরটা, যে কবরটা এতদিন ধরে 7 দিন ধরে যে খোঁড়াখুড়ি করছে, সেই কবরটা যেখানে তার কবর। ওনার জন্য যে কবরটা সিলেক্ট করা হয়েছে এটা সেই কবর যেটা 7 দিন ধরে করছিল লোকটি। উনি একা, এবার উনি অন্য কেউ প্রত্যক্ষ করেন, উনি একাই প্রত্যক্ষ করেছেন 7 দিন আগের থেকে। এবার উনি যে মারা যাবে এটাও তো উনি জানতো না। সেটাই রিলেশন, আমি মানে যেটা হচ্ছে যে কেউ দেখলে একটা কথা ছিল, কিন্তু উনি একাই দেখছে। তো উনি কাউকে নিয়ে আসলে সে দেখে না। এবং যাদেরকে নিয়ে আসে তারা ওই মুহূর্তে উপস্থিত ছিল, তারা তার দিকে একবারে হুম রেখে তাকিয়ে থাকে। এবার তাকে তুই যে বলেছিলেন কবর করছে, এই আজকে এখানে কবর হচ্ছে। তো উনি জিনিসগুলো রিলেট করতে পারে, উনি যা দেখেছে এতদিন ওইটার সাথে সে রিলেট করতে পারে। তো ঘটনা আসলে এই জায়গায় শেষ হলেই ভালো হতো। হ্যাঁ সেটাই, মানে আমার কাছে মনে হলো যে এইটুকু ঘটনা থাকলে ভালো ছিল। কিন্তু ওনাকে মানে মাথা নষ্ট করার জন্য যেটা হলো যে ঠিক পরের দিন থেকে তার খারাপ স্বপ্ন আসতে শুরু করলো। খারাপ স্বপ্ন বলবো না, জিনিসটা এরকম হচ্ছে যে ওই গ্রামের মানুষজন মনে করে যে কেউ যদি ডাকে তাহলে মৃত্যু নাকি খুব ঘনিয়ে আসে, বিশেষ করে মৃত মানুষ। সে দেখলো যে যেই লোকটিকে, কারণ উনি তো খুব কাছের থেকে গোসল করিয়েছে, কাফনের কাপড় পরেছে, উনি দেখলো যে স্বপ্নে তাকে ওই বুড়ো চাচাটা ডাকছে তার কাছে। আচ্ছা, ডাকছে এমন মানে এত সুন্দর করে ডাকছে যে সে মানে না যেতে পারছে না। তো আসলে ছোট্ট একটা জিনিস আমি মিস করে গেছি, ওই যে লোকটিকে দেখেছিল, সেই লোকটিকে দেখার পর উনি ওই জায়গায় প্রচন্ড বৃষ্টি নামে এবং ওই সময় মাগরিবের আজানের ওয়াক্ত, আমি এটা মনে করে যাচ্ছিলাম। হ্যাঁ, সেটা উনি কি করলো, ওই বৃষ্টি পড়ছে, উনি ওযু করে আস্তে আস্তে দেখলো যে উনি এত সুন্দর করে আজান দিচ্ছে। ওই অত্র এলাকার গ্রামে এত সুন্দর করে কেউ আজান দেয় না, এত সুন্দর। মানে এই আজানে সে আজান করার পরে ওই লোকটিও নামাজ পড়ে, সেও কোনা দিয়ে নামাজ পড়ে বাড়ি চলে যায়। এটা আমি জাস্ট বলছি, মানে বললাম আর কি, এটা মিস করে গেছি।
তো এই স্বপ্নে দেখতে দেখতে হঠাৎ করে রাসেল ভাই উনি একদিন তার ঘুম ভাঙে, তো বলে যে আমি তো স্বপ্নে রেগুলার দেখতাম কিন্তু এইটা আমার কাছে স্বপ্ন না। সে ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখে অনেক বড় একটা কবরের ভিতরে সে শুয়ে আছে, অনেক উঁচু এবং অনেক বড় কবর। এটা ঘুম ভাঙার পরে দেখে? ভাঙার পর দেখে যে একজন বড় একটা অনেক উঁচু কবর। কবর তো মানে আমরা তো কবর দেখেছি অনেক উপরে, মনে হচ্ছে যে মাটির অনেক নিচে আমি। এবং আমি ডান দিকে কাজ হয়ে মানে ডান দিকে তাকাতেই দেখি যে সেই চাচা যাকে আমি দাফন করেছিলাম সবাই মিলে, তার পাশে আমি শুয়ে, মানে ওনার কবরেই শুয়ে আছেন, এরকম জিনিস দেখছে। আরো খারাপ জিনিস যেটা হচ্ছে ওই যে লোকটা, সেই লোকটা ওর উপর মাটি আজান দিয়েছিল এবং কবর খুঁড়তে দেখেছিল, সেই লোকটা মাটি চাপা দিচ্ছে, মাটি ঢেলে দিচ্ছে। উনি কি করলো, মাটিটা খোঁড়াতে একটা সময় জ্ঞান হারিয়ে যায়। আমার কি হচ্ছে বেরিয়ে আসার চেষ্টা মানে বাঁচার চেষ্টা করছে। এই মুহূর্তে তার মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসছে, তিনি এক পলকে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে দেখেন সে তার বেডের উপরে, সে যা তার রুমে, তার ঘরের। বাট এটা স্বপ্ন ছিল না। হ্যাঁ, স্বপ্ন ছিল না, ওনার দাবি ওটা স্বপ্ন ছিল না। তার কারণটা হচ্ছে সে ফিল করেছে, কারণ সে তার ছেলে মেয়ে এবং ওয়াইফকে জিজ্ঞেস করেছে আমি এটা দেখেছি। বলে হ্যাঁ বাবা, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, বাট রাত 1-2টা নাগাদ তুমি ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছ, তোমাকে আমি পায়ে শিকল ধরে আটকাতে পারি নাই। বের হয়ে তুমি ওই দূরের কোথায় চলে যাচ্ছ, আমি ভাবলাম যে তুমি কোথাও কোনো কাজে যাবা, কিন্তু তুমি কোনো কথাই বলো নাই। আমার যখন সকাল হয়ে গেছে, তুমি ঠিকই সকালবেলা চলে আসো ঘরে এসে খাটের মধ্যে তুমি ঘুমাই গেলা, এবং ঘুমটা ভাঙে বিকালবেলা আসল ভাই। তাহলে উনি জিনিসগুলো কোথায় গেছে ওরা জানে না, মানে নিশ্চয়ই ফলো করতে চাইছিল বা কিছু জানে না, কেউ কিছু দেখে নাই। একমাত্র উনি যেটা বলে যে আমি সশরীরে স্বজ্ঞানে আমি কবরের ভিতরে শুয়েছিলাম, আমি আর থাকবো না, আমার কি মৃত্যু ঘনিয়ে আসছে, এই বাড়ি থেকে চলে যাই। এমনি তো ওদের ঢাকায় আসার অবস্থা ছিল, ওই মুহূর্তে কথা ছিল যে ঢাকায় শিফট করবে। এরপর থেকে তিনি ঢাকায় আসেন এবং যাত্রা বাড়িতে আছেন। রাসেল ভাই বলে দিচ্ছে উনি কোন জায়গায় আছেন। যাত্রা বাড়িতে ছোট একটা বাসায় পুরো ফুল ফ্যামিলি নিয়ে তিনি থাকেন। এটি ছিল ঘটনা। এই অদ্ভুত ঘটনাটাই রাসেল ভাই মানে শেয়ার করবো কি করবো না, আর আপনি ডিসাইড করে দিয়েছেন। আমি ভাবছিলাম এটা কি করবো কি করবো না। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার, এবং যে ঘটনাটা আপনি বললেন সেটা আসলেই অন্যরকম একটা জিনিস। একটা মানুষ ঘুম ভেঙে উঠে যদি হঠাৎ করে নিজেকে আবিষ্কার করেন কবরে, তার কেমন লাগবে। এবং তিনি যদি দেখেন, আপনি নিজের কথা চিন্তা করেন যে আপনি হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখলেন আপনি পুরোপুরি সজ্ঞানে এবং আপনি একটা কবরের মধ্যে শুয়ে আছেন, এবং আপনার পাশে আপনার পরিচিত একজন মৃত ব্যক্তি যে কিনা কাফনের কাপড় জড়িয়ে আপনার পাশেই শুয়ে আছে, এবং কেউ ওপর থেকে মাটি চাপা দিচ্ছে। মানে এটা ভাবা যায় না, কিন্তু যদি আপনি মানে স্বপ্নও দেখেন, সেই স্বপ্ন কিন্তু ভয়াবহ হবে। এবং এটা যে স্বপ্ন ছিল না সেটা উনি ফিল করেছেন। স্বপ্ন দেখলে কিন্তু আমরা মাঝে মাঝে বুঝতে পারি যে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যেও আমরা বুঝতে পারি অনেক সময় যে আমরা স্বপ্ন দেখছি। আমরা যদি মনে করি যে স্বপ্নটা এখানে শেষ করে দেবো, অনেকের মধ্যে এই ক্ষমতা আছে যে স্বপ্নটা ওই জায়গায় শেষ করে দিতে পারেন বা অন্য কোনো দিকে বা অন্য কোনো দিকে ঘুরিয়ে দিতে পারেন। বাট উনি দাবি করেছেন এটা স্বপ্ন না, এবং ফ্যামিলিতে যারা লোকজন আছেন তারাও বলছেন যেটা স্বপ্ন না, কারণ উনি ঠিক ওই রাতের কোনো একটা সময়ে উনি কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছিলেন, এবং বাইরে বেরিয়ে গিয়ে উনি কিন্তু মানে পরিবারের কারো কোনো কথা, মানে সবার কথা অগ্রাহ্য করেই তিনি বাইরে বেরিয়ে গিয়েছিলেন, এবং ফিরে এসেছিলেন তখন মোটামুটি ভোরবেলা, নিশ্চয় সকালবেলা। এবং মাঝখানে উনিও দাবি করেছেন যেটা স্বপ্ন ছিল না, এবং বাড়ির লোকজনও বলছেন যে হ্যাঁ বাবা বা হ্যাঁ তুমি বা আপনি ওই সময় বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন, দিস ইজ ট্রু। সো ব্যাপারটা কি হতে পারে, মানে এরকম ঘটনাটা এরকম খুবই অদ্ভুত। কিন্তু আমি যেমন রাস্তা ছোট করে একটু বলি, আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখলে প্রায় সময় দেখে আমি উপর থেকে পড়ে যাচ্ছি, নিচে পড়ে যাচ্ছি, এবং আমি বলছি যে ওই ফিলিংটা যখনই চলে আসে পড়ে যাচ্ছি না, এখনই আমার স্বপ্নটা ভেঙে যাবে, আমি নিজে জেগে যাই। আচ্ছা, এই জিনিসটা আমার হ্যাঁ, এটা হয়তো অনেকেরই হয়, টায়ার্ড থাকলে অনেক সময় জিনিসটা হয়, মানে প্রায়ই হয়। কিন্তু এই যে জেগে ওঠা কবরের মধ্যে আপনি শুয়ে আছেন এবং আপনার শরীরের উপর মাটি পড়ছে, হ্যাঁ এই ব্যাপারটা, এই ফিলিংটার কোনো মানে আসলে মানে কোনো তুলনা হয় না। আমরা আপনাদের বেসিক্যালি আপনি যে ঘটনাটা বলবেন সেটা আপনার বাসার ঘটনা, এবং সেই বাসা নিয়ে অনেক প্রবলেমই আপনি ফেস করছেন। একটু আমাকে বলবেন যে বাসাটায় আপনারা প্রথম কবে উঠেছিলেন? হ্যালো লিসেনার্স, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে বাসটা আমরা উঠলাম 2009 জুনের দিকে। প্রথম কয় বছর মোটামুটি আপনারা ভালোই ছিল? প্রথম 3-4 মাস ইট ওয়াজ ওকে, বাট এরপর থেকে ফ্রিকোয়েন্টলি যেটা হলো যে আমাদের ফ্যামিলির সব মেম্বাররা খুব সিক হয়ে যেতাম একের পর এক, এবং প্রতি উইকে কেউ না কেউ আমরা হসপিটাল মানে যেতেই হতো। তো প্রথম আসলে ব্যাপারটা ওইভাবে গুরুত্ব দিইনি, হতেই পারে। তো এটা হওয়ার পর আরেকটা জিনিস হচ্ছে, কন্টিনিউয়াসলি আমাদের পাশে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক যে অ্যাপ্লায়েন্স, কন্টিনিউয়াসলি জিনিসগুলো নষ্ট হতে থাকলো, উইদাউট এনি রিজন। এগুলো নষ্ট হতে থাকলো। মানে নিজেও চেক করে দেখলাম বা যেভাবেই হোক, কিন্তু আই ফাউন্ড নাথিং ওয়াজ রং উইথ দ্য ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স। বিকজ আপনি নিজেও একজন বলবো আপনি একজন নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, রাইট? জিনিসটা একটু দুঃখজনক যে আমার বাসায় আমি নিজেই ওইভাবে প্রোটেকশনটা হচ্ছিল না, ঠিক মতন বুঝতে পারলাম না। তো আমি কি শুরু করবো? জি প্লিজ। হ্যাঁ লিসেনার্স,
আসলে এই ব্যাপারগুলো আসলে শেয়ার করা যায় কিনা আমি বুঝতে পারি না, তবে রিসেন্ট কিছু ব্যাপারের কারণে আমি আসলে আসলাম। তো এখানে ওঠার পর যেহেতু আমরা ফ্রিকোয়েন্টলি সিক হয়ে যেতাম, শুরুর দিকে ব্যাপারগুলোকে পাত্তা দিলাম না। তারপর আমার বাসায় যে জিনিসগুলো, ডিভাইসগুলো ফ্রিকোয়েন্টলি নষ্ট হতে থাকলো। চেক করে দেখতাম বাসায় এক্সিস্টিং ইলেকট্রিক্যাল সিস্টেম বা যাই হোক, কিন্তু দেখা গেল কি খুব একটা প্রবলেম ছিল না যে এইগুলোর কারণে এইভাবে নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, এরপরে আমরা যে প্রবলেমগুলো ফেস করতে থাকলাম, হুটহাট করে আমাদের ফ্যামিলি মেম্বার প্রচন্ড ভয় পেতে থাকলেন। ইভেন আমিও খুব ভয় পেতে থাকলাম উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। কোনো কারণ ছাড়া। রাত 2টা-3টার দিকে ফ্যামিলি মেম্বার সবাই হঠাৎ করে, যে আমার হয়তো ছোট ভাই বোন চিৎকার দিয়ে, কি হলো, ভয় পাইছি, কি কারণে পাইছি, উইদাউট এনি রিজন বলতে পারছেন না। তো বাসাটা একটা সমস্যা কি, যখন মানে আমরা বাসার ভিতরে যাই তখন মনে হচ্ছে কি কোনো একটা অস্বস্তিকর একটা অনুভূতি, যেটা এর আগে কোনো বাসায় আমি কখনো ফিল করিনি, আমাদের ফ্যামিলি মেম্বার কেউ ফিল করেনি। অস্বস্তিকর অনুভূতি মনে হচ্ছে কিছু একটা চেপে বসছে বাসার মধ্যে। আর যারা গেছেন আমার বাসায় তারা মাথা ব্যথা, ঝিমঝিম, জি, অস্বস্তিকর একটা অনুভূতি সবসময় যেন তাদের মধ্যে ছিল। তো আমার মানে কাজিন বলেন বা আমার রিলেটিভ বলেন, তারা আমার বাসায় আসলে কেউ বেশি দিন থাকতেন না, 2-3 দিন 4 দিনের মধ্যে চলে যান, বলতে আমার বাসায় কোনো প্রবলেম আছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি যে আপনাদের এই যে বাসার প্রবলেমের কথা বলছেন, বা আপনি বলছেন যে আপনার বাসায় মানুষজন অসুস্থ হয়ে যেত বা এরকম নানান ধরনের কথা বলছেন, একটু আমাকে একটু যদি বলতেন যে যারা আসেন তারা কোনো সময় এরকম ধরনের কোনো কমপ্লেন করেছে কিনা যে আপনাদের বাসায় টেম্পারেচার রিলেটেড কোনো ঝামেলা আছে বা অস্বস্তি লাগে বা দুঃস্বপ্ন দেখে, এরকম ধরনের কোনো প্রবলেম কি হয়েছে? ওয়েল, মানে বছরখানেক আগে আমার এক চাচি গ্রাম থেকে আসেন, উনি ট্রিটমেন্ট পারপাসে। উনি আসার পরে উনি যেটা বলেন আমার মতোই, যে অস্বস্তিকর একটা অনুভূতি মনে হচ্ছে কিছু যেন বুকের উপর চেপে আসে। আচ্ছা, তো উনি একদিন, উনি আর ওনার মেয়ে, মানে আমার কাজিন, একটা রুমে দিনের বেলায় শুয়েছিল। হঠাৎ করে তারা দুজন, মানে আমি তখন বাসা ছিলাম, আমার মা বললেন যে চিৎকার দিয়ে বাসা থেকে, মানে রুম থেকে বের হয়ে আসে, বলতে কিছু একটা চেপে আসে এবং কোন একজন মহিলার মতো দেখছে, বাট ওটা উনি ক্লিয়ার না। যার কারণে আমার মা জিজ্ঞেস করলেন ভয়টা কেন হলো, বলে আমি বলতে পারবো, মনে হচ্ছে কিছু চেপে আছে, টেম্পারেচার রিলেটেড না, মানে অস্বস্তিকর অনুভূতি। এর 2 দিন পরে ওনারা কিন্তু চলে যান। তারপরে আরো যারা আছেন, ইভেন আমি নিজেই আমার বাসায় ঢুকলে আমার ভালো লাগে না বাসায়, যার কারণে আমি যখন বাইরে থাকি ইট ওয়াজ ওকে, বাট বাসায় ঢুকলে একটা অস্বস্তিকর অনুভূতি আর মাথা ব্যথা, জিনজিম প্রায় হয়। এখন অনেকেই এক্সপিরিয়েন্স করে, অনেকেই করে না। তো যে করে সে আসলে বুঝে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে আসার পরে কিছু উইয়ার্ড জিনিস, যেহেতু ভয় পাওয়া, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স নষ্ট হয়ে যাওয়া, সবকিছু উইয়ার্ড জিনিস হচ্ছে আমাদের বাসায় মাঝে মাঝে, এই রিসেন্ট হয়নি কিন্তু মাঝে মাঝে পুরো বাসায় সরিষার দানা ছড়ানো ছিটানো থাকতো ঘরের মধ্যে, মানে পুরো বাসায়। তো জিনিসটা একটু অদ্ভুত লাগলো, কারণ আমাদের বাসায় হ্যাঁ সরিষা তো আমরা আনতেই পারি, কিন্তু এইভাবে চারপাশে ছড়ে ছিটা কে রাখবে? এগুলো কোথেকে আসে? আপনাদের বাসাটা কততলায় বলেন তো? আপনাদের বাসাটা হচ্ছে 5 তলায়। 5 তলায়, তার মানে কেউ জানালাতে ছুঁড়ে মারবে এরকম কোনো উপায় কোনো? নাই? আর আমার বাসার আশেপাশে বেশ ফাঁকা জায়গা আছে, যে একজন যদি উঠে বা আশেপাশের বাসা থেকে মারবে, তো আমরা আমাদের যে আশেপাশে হুজুর বলেন বা যাদের 2-1 জনের সাথে ডিসকাস করি এই ব্যাপারে, দেখা গেল যে ওনারা বললেন না আসলে হয়তো একটু খারাপ কোনো জিনিস, তো উনি আমাদেরকে অ্যাজ ইউজুয়াল কিছু রিচুয়াল মেনে চলার বলেন, বাট ওটা আমাদের কোনো সলিউশন হয়নি। তো সবচেয়ে আরো একটা উইয়ার ব্যাপার হচ্ছে, আমরা একটা স্পেসিফিক রুমের ভেতরে, আমাদের বাসাটা বেশ বড়, তো একটা স্পেসিফিক রুমের ভিতরে আমরা একদিন খাটির নিচে, যেহেতু আমাদের বাসায় কন্টিনিউয়াস প্রবলেম হচ্ছে, তো আমরা প্রায় ক্লিন আপ রাখার চেষ্টা করতাম। মাঝে মাঝে হতো কি প্রচন্ড দুর্গন্ধ পাওয়া যায় আমাদের বাসায়, এটা কিন্তু নর্মাল ডাস্টবিনের মজা না। আচ্ছা, এটা কেমন একটা বোটকা তীব্র দুর্গন্ধ, মানে 4-5 সেকেন্ড 6 সেকেন্ড থাকতো, মাঝে মাঝে একদম বেশ তীব্র দিয়ে জাস্ট নাড়া দিয়ে যেত, আবার মাঝে মাঝে প্রচন্ড সুগন্ধ পাওয়া যেত। তো আমরা হুজুর বলেন বা ইমাম সাহেবের সাথে ডিসকাস করে বলেন হয়তো ভালো কোনো কিছু ট্রেস পাস করে চলে গেছে বা খারাপ কোনো কিছু। তো আমরা এই কারণে আমাদেরকে বলছি আপনারা রেগুলার বাসাটা ক্লিন আপে রাখবেন এবং পরিষ্কার রাখলে জিনিসগুলো হবে না। তো একবার এরকম বেশ ভালো মতো ক্লিন আপ করতে গিয়ে দেখি কি স্পেসিফিক একটা রুমের নিচে একটা কাগজে মোড়ানো অ্যারাবিক লেখা, বেশ তাজা রক্ত, মানে একটু ধরেন আগের দিনের জিনিস একটু হালকা হালকা শুকিয়ে গেছে, আর একটা কাটা মাথা বলতে অ্যাকচুয়ালি কাটা মাথা মানে মানুষ না, কোনো প্রাণী, এটা অ্যাকচুয়ালি একদম শুটকি মাছ থাকে না, বড় সাইজের শুটকি মাছ যদি হয়, একটু ছুরি শুটকি বা সামথিং। এখন আমার কথা হচ্ছে বেশ বড় সাইজ, আমার বাসায় যদি শুটকি মাছ খাওয়া হয় তাহলে নিশ্চয়ই এখানে আমি খাটের তলে এভাবে রাখবো না। আমি জিনিসটার ছবি তুলে রেখেছিলাম এবং আমি কম্পিউটারে রেখে এবং আমাদের যে ইমাম সাহেবের সাথে দিয়েছি ওনাকে দেখেছিলাম, উনি বলছেন যে হয়তো বেশ খারাপ কিছু আছে আপনার বাসা, আপনারা ইমিডিয়েট বাসাটা চেঞ্জ করার চেষ্টা করেন। তো প্রবলেমটা হচ্ছে কি, বাসা যখনই আমি চেঞ্জ করতে যাই কোনো না কোনো প্রবলেম, যেমন আমার ফ্যামিলি প্রতি উইকেই কেউ না কেউ সিক থাকি। লাস্ট রোজাতে আমার বাবা মা এমনিতে অসুস্থ, আমার ছোট ভাই অসুস্থ, হসপিটালে ছিল, আমার বাবাকে ফার্স্ট রোজাতে হসপিটাল। আপনার বাবার যে অসুস্থ হওয়ার ঘটনা সেটা তো খুব অদ্ভুত, একটু আমাকে বলবেন যে কিভাবে তিনি প্রথম অসুস্থ হলেন? মায়ের ঘটনাটা হ্যাঁ তা তো বলবেনই, আপনি একা বলেন। বাবার ঘটনা, আচ্ছা মায়ের ঘটনাটা আগে বলি, যেটা আগে ঘটেছে সেটা আগে বলবেন। সেটা হচ্ছে এইরকম ঘুরতে ঘুরতে, তো ব্যাপারটা হচ্ছে কি সবই তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভয় পাচ্ছে। তো 2013-এর ডিসেম্বরের 3 কি 4 তারিখ হবে, এই এমনই কোনো একদিন হয়তো আমি ভূত এফএম শুনছিলাম, আমার ছোট ভাই সহ আমাদের বাসার পিছন থেকে একটা স্ট্রিট লাইট আলো আমার বাসার জাস্ট জানলা দিয়ে ঢুকতেছে, তো আমার অন্য রুমে যে করিডোর সেখানে আপনার আলোটা দেখা যাচ্ছে। তো হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমার আম্মা, উনি বেশ পরিপাটি হয়ে জাস্ট আমাদের দিকে ঝুঁকে আছেন, ঝুঁকে আমাদেরকে দেখতেছেন দরজা থেকে, মানে একটা থাকে না আগ্রহ সহকারে দেখা যে কি করছে, নর্মাল দাঁড়িয়ে থাকে না। তো ভাবলাম যে আমার তো এত রাতে নর্মালি জেগে থাকে না, তখন প্রায় রাত 1-1:30টার মতো বাজে। আমি আমার ছোট ভাইকে বললাম কি আম্মা এত রাতে উঠলো,
মানে উনি তারপর জেগে থাকে না, বলে ইস্যু ইয়ে করে জাস্ট আমাকে ডাক দিলাম, উনি কোনো রেসপন্স করেন নাই দেখে আমি পাশেই সুইচ থেকে লাইট দিয়ে দেখি দেয়ার ওয়াজ নোবডি, কেউ ছিল না। তো ভাবলাম আসলে চোখের বল, হয়তো আম্মাই হয়তো ঘুমের ঘরে ইয়ে সামথিং, আমি জাস্ট তারপরে ভাবলাম যে কি ব্যাপার, আমার তো এত রাত উঠে না, একটু নক করে দেখি। তো আবার মানে ওনাদের রুমে নক করে দেখি, দেখার পরে বললাম যে কি ব্যাপার, আম্মা কি উঠছিলেন নাকি? না তোমার মতো একবার ঘুমালে যে এখন পর্যন্ত ঘুমানো। তো সকালবেলা পরে আম্মাকে শেয়ার করে, আম্মা বলে দেখ যা দেখছিস আসলে আমরা তো এখানে একটু প্রবলেম আছে, হয়তো কিছু না কিছু হয়েছে, এগুলো নিয়ে আর ইয়ে করে না। তো আমিও আর ব্যাপারটাকে পাত্তা দিইনি। সবচেয়ে ট্র্যাজিক যে ব্যাপারটা, 3rd ডিসেম্বর পড়বে, 5th ডিসেম্বর আমার ব্রেন স্ট্রোক করে, কোনো কারণ ছাড়া হঠাৎ করে। ব্রেন স্ট্রোক হতে পারে, বাট হ্যাঁ এটা হতে পারে, আমি কোইন্সিডেন্ট দিলাম না, হতে পারে করেন। ওকে কি করবো, 1 বছর আমার বেশ অসুস্থ, উনি মেমোরি লস হয়ে গেছে মাঝে মাঝে, যাই কোনো রিকভার করতে করতে। তো এই ফাঁকে বাবা আমার টেনশনে বেশ রাতে উঠে নামাজ পড়ে আবার একটু পড়াশোনা করতাম। তো এই 2014 ডিসেম্বর 3 কি 4 আমি এক্সাক্ট আসলে এখন মনে নেই, দেখি মানে আমার বাবা মানে বারান্দায় দাঁড়ানো, বাসা তো 2টা বারান্দা, তো আমরা যে রুমে থাকি অ্যাটাচ বারান্দা, ওইটার অপোজিটে আরেকটা বারান্দা আছে, ডাইনিং রুম পার হয়ে যেতে হয়, সেই বারান্দায় বাবা, মানে আমার যতটুকু মনে হলো অস্পষ্ট মানে আলো আসতেছে, তো কারণ আমার বাবা যে ভঙ্গিটা দাঁড়ানো থাকে ওইটাই পেরিয়ে আর তো কেউ উঠবে না, আমার ভাইটা তো শুনবে, রাইট। তো আমি আব্বাকে ডাক দিব, কারণ উনি নিজেও ডিস্টার্ব ফিল করতেছেন, কারণ আম্মা অসুস্থ। জাস্ট আমার পাশে সুইচটা অন করে ওনাকে দেখতে কি দেওয়া নবটি, মানে এই জিনিসটা এখন আমি মনে করি হয়তো আমি ভুল দেখছি, কিন্তু আমি মানিয়ে নিতে পারি। মানে যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনি আপনার এই ঘটনা যদি বুঝতে চান, বেশি ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে বলবো যে আপনি আপনার নিজের বাড়ির পরিবেশটা চিন্তা করুন এবং নিজের কাছের মানুষগুলোর মুখগুলো চিন্তা করুন, এবং বিভিন্ন ক্যারেক্টার যেগুলো বলছেন উনি, সেখানে নিজেদের মানুষদের জায়গা মানে সেই জায়গাগুলোতে বসান এবং তারপরে পুরো জিনিসটা উপলব্ধি করুন যে কেমন হতো যদি এই ঘটনাটা আপনার সাথে ঘটতো। আচ্ছা, এবং আপনার মা অসুস্থ হওয়ার পরে কি আপনার বাবা অসুস্থ হন? হ্যাঁ, উনি 2013 এই সমস্যা 2014 3rd কি 4th ডিসেম্বর, 3rd সম্ভবত সোফার, ওইটা দেখার পরের দিন থেকেই, ওইটা মনে হয় 5th ডিসেম্বর ছিল, পরের দিনই বাবা হঠাৎ করে পা ভেঙে সকালবেলা প্রচন্ড অসুস্থ যান, উনি একদম নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। ইমিডিয়েট আমাদের বাসার অপোজিটে, বাসার কাছাকাছি একটা নিয়ারেস্ট হসপিটালে আমরা ওনাকে নিয়ে যাই, যাওয়ার পরে জানতে পারি উনিও ব্রেন স্ট্রোক করছেন এবং একই অসুখ, ওনার লেফট সাইড ফুল প্যারালাইজড হয়ে গেছেন। তো যার কারণে আমি আসলে ব্যাপারটা কোইন্সিডেন্স বলবো না, ঠিক সেম টাইমের ঘটনা। আমি আসলে আমার ক্লোজেস্ট কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, অনেকে হয়তো বিশ্বাস করবে না, যেহেতু এরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের কথা বলার কারণে তারা আমাকে বলছে তুমি হয়তো ঠিক মতো ইয়ে করো না, নিজে একজন ইয়ে হয়ে কিভাবে করো না, কিন্তু কাউকে আসলে বুঝাতে পারি না আমি আসলে কি ফিল করছি। তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে তাহলে এই দুইটা জিনিস আমি রিলেট করতে পারছি না, আসলে আমি কি দেখছি, এটা কি এই দুইটা জিনিসের সম্পর্ক কি? আমার বাসায় মানুষ আসলে বলে কিছু একটা চেপে বসে, হুটহাট ভয় পাচ্ছে, আমি নিজে পাচ্ছি, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। সরিষা ইভেন যে বললাম না কাটা মাথা, তার কয়েকদিন আগে আমি গরুর চোয়ালের খুলি, মানে গরুর এটা আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ এটা ভয়াবহ ব্যাপার। জিনিসটা কেন কোথায় আসবে? একটা মানুষ আমাদের বাসায় যদি আমি গরুর মাংস খাই, নিশ্চয়ই আমি ওই চোয়ালটা নিয়ে আসবো না, কোরবানির সময় নিশ্চয় আমার মাথাটা আমি ওখানে রাখবো, এটা কোথা থেকে আসছে? তারপর সরিষা দানা ছড়ানো ছিটানো পুরো বাসা ভর্তি, জিনিসটা কি? মানে শুধু আমাদের ফ্ল্যাটটাতে এই ঘটনা ঘটছে, যদি এটা মনে হতো যে পুরো বিল্ডিং এর ইলেকট্রিক্যাল সিস্টেম বা সামথিং কোনো সমস্যা থাকে বলতাম অ্যাজ ইউজুয়াল ব্যাপার। আমাদের ফ্যামিলিতেই ফ্রিকুয়েন্টলি সব ঠিক হচ্ছে। আমাদের বাবার কলিগ যারা, ওনারা বলে আপনার বাসায় এত প্রবলেম কেন, আপনারা হয়তো ওয়াদুর উপরে বাসায় করেন, নাহলে বাসা চেঞ্জ করার চেষ্টা করেন। সবচেয়ে মজার ব্যাপার শুনেন, মানে মজার ব্যাপার অদ্ভুত লাগে এই জিনিসটা, যখনই বাসাটা চেঞ্জ করতে একটা অ্যাটিটিউড নিয়ে আমরা প্রসিড করি, কোনো সমস্যা, একবার আমরা অ্যাপ্লিকেশন, যেহেতু এটা একটা গভর্নমেন্ট নাম প্রকাশ করছি না, তো এটা অ্যাপ্লিকেশন দিয়ে বাসাটা চেঞ্জ করতে হয় বা সামথিং, একটা প্রসিজার আছে। একবার এরকম দেওয়া হয়েছিল, যাকে দেওয়া হয়েছিল হি ওয়াজ বোলার, মানে ওকে, বাট উনি 3-4 দিন পর অসুস্থ হয়ে এবং ক্লাসে দেখা গেলে উনি ট্রান্সফারই হয়ে গেছেন, আমার কাজটা কিন্তু পেন্ডিং রয়ে গেছে আজ পর্যন্ত। সেকেন্ড টাইম মানে এত প্রবলেমের পরে সেকেন্ড টাইম ভাবলাম যে ঠিক আছে আর আমরা এখানে থাকবোই না, ভাড়া একটা বাসায় চলে যাবো। এই লাস্ট কিছুদিন আগে বাবা আবার সেকেন্ড টাইম স্ট্রোক করে। এখন এমন একটা কন্ডিশন, কোথাও মুখ করানো কোনো জায়গায় নেই, মনে হচ্ছে এখানেই আমার থেকে যেতে হবে, কারণ আমি অসুস্থ নিয়ে নিয়ে কোথায় যাবো, কিভাবে? এখন বললেই তো আসলে কোথাও শিফট করা যায় না, একটা তো সময় লাগে বা একটা শরীর স্বাস্থ্য ঠিক থাকা লাগে যে এক জায়গায় যাওয়ার জন্য, পাচ্ছি না। তখন আমার মা মাঝে মাঝে এই বাসাটা আমাদের খাবে, কারণ এখানে আসার পরে যে এরকম সমস্যা হচ্ছে কোথাও, আমি এর আগে যে বাসায় থাকতাম আমি সেপারেট রুম বা যেটা হোক, এখানে আসার পর আমি সত্যি লজ্জারও বলা ভুল হবে, যাই হোক একা ঘুমোতে পারি না, মনে হচ্ছে আমার নিজের কিছু চাই, আমি আমার সাথে ভাইকে বা যেই থাকে আমি তাকে ঘুমাই, বললাম না হুটহাট ভয় কেন, উইদাউট এনি অ্যাপারেন্ট রিজন। এবং আপনি একটা জিনিস বলছিলেন যে আপনাদের এখানে টেম্পারেচারেরও ঝামেলা হয়, হ্যাঁ টেম্পারেচার চারিদিকে সবকিছু স্বাভাবিক আছে, হঠাৎ করে হয়তো দেখেন যে প্রচন্ড, মানে আপনার মনে হচ্ছে মানে মানে গরম হয়ে যাচ্ছে, এটা যেটা এমন আমার ওই যিনি ভয় পেয়েছিলেন, মানে আমাদের আন্টি আসছিলেন, উনি বলছেন এটা শীত গ্রীষ্মের ব্যাপার না, প্রচন্ড, যেমন স্পেসিফিক যে রুমটাতে আমাদের ছিল উনি নাকি বললেন যে কোনো ফ্যান ছাড়ার দরকার হয় না, প্রচন্ড ঠান্ডা, কিন্তু রেস্ট অফ আদার রুম আর কোয়াইট ওকে। আমার মাঝে মাঝে ভীষণ গরম, এমন অনেকেই বলে যে টপ ফ্লোরে থাকলে গরম, কিন্তু এই গরমটা আমি বৃষ্টির দিন এই গরমটা ফিল করবো না। কিছু দেখেন আপনারা কোনো সময়? ওয়েল, যেটা হচ্ছে আমি পার্সোনালিতে এই দুইটা জিনিস আমার আম্মাকে, যেই যদি আম্মা মানে ওইরকম আর বাবার মতো দেখলাম, আর আমার ফ্যামিলি মেম্বার মাঝে মাঝে দেখেন যে কি দরজার মধ্যে কিছু একটা সামথিং, বাট ওরা বুঝতে পারে না, মনে হচ্ছে অবজার্ভ করতেছে। তো ওই জিনিসটাতেই আমরা হয়তো ভাবলাম যে আমি আমার আম্মাকে দেখলাম উনি এভাবে খুব আগ্রহ সহকারে দাঁড়িয়েছেন, যার কারণে এখন হয় কি, এটা আসলে বলবো কি করে না, কাঁথামুড়ি যে ঘুমানো যদি এখন করতে এই যুগে ভয়ে ফ্যামিলি মেম্বাররা এখন পার হতো পক্ষে, আমি নিজেই কাঁথামুড়ি দিয়ে মনে হচ্ছে আমি ঘুমাবো, মানে এটা
বলা যাচ্ছে না, মানে ফিল করা যাচ্ছে না। আর ফ্রিকোয়েন্টলি সিকনেসের কারণে, আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে কি এখানে আসার পরে আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা খুব ডিপ্রেস হয়ে যায়, মানে আমার বাসায় ঢুকলে আমি নিজেই ফেড আপ হয়ে যাচ্ছি, মেজাজটা আমার ফ্যামিলি মেম্বারদের মেজাজ খিটখিটে হয়ে গেছে। সত্যি কথা ভাই, এটা পার্সোনাল কি বলবো, এর আগে তেমন ছিলাম না, সবাই কেমন জানি একটু ফেড আপ, মন মরা। বাসা থেকে বেরোলাম, অন্য কোথাও গেলাম, হয়তো আপনার বাসা আমি গেলাম, আই এম ওকে, বাট আমার নিজের বাসা আমার নিজের কাছে আপন মনে হয় না। এখন আমি কখনো এই টাইপের ভাবি না যে শেয়ার করবো বা এই টাইপের ঘটনা আসলে মানুষের সাথে ঘটে। আমি হয়তো অতিরঞ্জিত কিছু দেখি না, অনেকের হয়তো দেখতে পারে আরো আল্লাহ মাফ করুক ভয়ঙ্কর কিছু, কিন্তু যে ছোটখাটো যে ঘটনাগুলো, এই যে জিনিসপত্র পাওয়া, ব্লাড, তারপরে অ্যারাবিক লেটার, গরুর খুলি, এগুলোর কি রিজন ভাই? আমার তো আসলে কোনো ধরনের কোনো মানে মিলাতেই পারছি না। এবং একের পর এক সবাই অসুস্থ হয়ে যাচ্ছে এবং আপনারা বাচ্চাটা চেঞ্জ করার চেষ্টা করছেন। আচ্ছা, কি মনে হয় আপনার নিজের কাছে, কি মনে হয় যে কোন ধরনের সমস্যা হতে পারে এটা? আপনার কি মনে হয়? আসলে আপনাকে যদি গেস করতে বলে, আমি এখন যে হুজুর বা যাদের সাথে কথা বলছিলাম, হয়তো এখানে কারো এক্সিস্টেন্স ছিল, বা এখানে একটা ব্যাপারটা হচ্ছে কি এখানে আগেও মানুষ ছিল, এমন না যে এটা খালি বাড়ি, অ্যাবান্ডেন্ট কোনো প্লেস ছিল, এখানে আগেও মানুষ ছিল। তাহলে তাদের কেন সমস্যা হয়? আপনাদের কেন সমস্যা হচ্ছে? তো আমরা নিয়ারেস্ট আদমকে বলতে হয়তো আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, সামথিং লাইক দ্যাট, হয়তো এই কারণে আপনাদের এই প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু কেউই আসলে আলটিমেট কোনো কিছু আমাদের ক্যান্সার দিতে পারেনি। এখনো আমরা ইনসিকিউর অবস্থা ফিল করছি। তো দোয়া করবেন, অ্যাকচুয়ালি সবার কাছে দোয়া চাই আমার বাবা মার জন্য। আসলে যথাসম্ভব চাচ্ছি যে এখান থেকে চলে যেতে, কিন্তু রিসেন্টলি বাবা আবার অসুস্থ হওয়ার কারণে আবার পোস্টপোন হয়ে গেছে। আমি আসলে মুভ করতেও মানে ব্যাপার হচ্ছে মানে পারছি না আর কি। যে ফ্যামিলি মেম্বার সুস্থ থাকলে, বাবা বেশ সুস্থই ছিলেন ফার্স্ট স্ট্রোকের পরে, সেকেন্ড টাইমের পরে আবার। আপনি কোনো সময় দুঃস্বপ্ন দেখেন নাই? দুঃস্বপ্ন মাঝে মাঝে হয়তো দেখছি, যেমন অনেকে বলেন বোবাই ধরা, মাঝে মাঝে আমিও চিৎকার দিয়ে উঠছি, দেয়ার ইজ নো অ্যাপারেন্ট রিজন। হ্যাঁ, আমিও কিছু দেখছি। আরেকটা জিনিস যেটা আমি অপরাধ আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার আম্মু একদিন শুয়েছিলেন, আমি বাসায় ছিলাম না, অফিসের কাজে। তো উনি দেখছেন যে আমার বোন ওনার পাশে বসা, এবং বেশ চুলটুল ছাড়াও কিন্তু নর্মাল ভঙ্গিতে আমার আম্মার দিকে আস্তে আস্তে বলতেছেন, আমি কিন্তু ও না, মানে আমার বোন না, আমি কিন্তু এখানে কাউকে এইভাবে ইয়ে করতে শান্তি সামথিং এরকম। আমার তখন ইয়ে করলো, কারণ আমার আম্মা রিকল করতে পারেনি, তো আমি তখন বলতে পারিনি। তো এই জিনিসটা পরে পরে আমরা আসলে খুব ভয় পেয়ে গেছি। পরে আমার মার সাথে সাথে আমার বোনের রুমে গেছেন, গিয়ে দেখেন শি ওয়াজ স্লিপিং, বডি ওয়াজ দেয়ার। এবং এই জিনিসগুলো যদি আসলে প্যারানর্মাল কিছু হয়, তাহলে হয়তো এটাই, আমি আর কিছু বলতে পারবো না। মানে এখন আমি আসলে সত্যি কথা বলেছি, ফ্যামিলি মেম্বার, বিশেষ বাবা মা অসুস্থ, আমি একটু ডিপ্রেস হয়ে গেছি। ফ্রিকোয়েন্টলি চেইন অফ প্রবলেম এক কথা, ফ্রিকোয়েন্টলি সিকনেস, আমি সবাইকে তো ইয়ে করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে কোনো কথা না বাড়িয়ে, এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের জানতেন। আসসালামু আলাইকুম, আমি এস এম আরিফ। আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফটোগ্রাফি সোসাইটিতে প্রেসিডেন্ট হিসেবে আছি, আর ড্যাফোডিলে জব করছি। আচ্ছা, সরাসরি ঘটনায় চলে যাই। প্লিজ। ফার্স্টে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে আমার খালামণির ঘটনাটা। খালামণি হচ্ছে আমার বড় খালামণি, উনি আজ এই পৃথিবীতে বেঁচে নেই, মৃত। 4 বছর হলো উনি মারা গিয়েছেন। তো উনি যখন ক্লাস এসএসসি পাস করেছেন, তখনকার ঘটনা এটা। ওনার একটা সমস্যা হতো, সমস্যাটা হচ্ছে এরকম যে উনি যখন ঘুমাতে যেতেন, দেখা গেল যে সব বোনরা পাশাপাশি ঘুমিয়েছেন। তো তার সমস্যাটা হতো যে সবাই যখন ঘুমিয়ে পড়তো, ওনার একটু ঘুমের সমস্যা ছিল, উনি দেখা যেত যে জেগে থাকতো, শুয়ে আছে বাট জেগে, হ্যাঁ এরকম আর কি। তো দেখা যেত যে ঘুমিয়ে আছে, সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো তখন উনি কিন্তু জানলার পাশে শুতো, ভাই বোনদের মধ্যে উনি জানলার পাশে শুতো। তো জানলার মধ্যে দেখা যেত উনি একটা শব্দ শুনতেন, কট করে জানলাটা খোলার, মনে হচ্ছে যে জানলাটা কি খুলছে, বাট দেখা গেল যেটা অরিজিনাল জানলাটা খুলছে না, জানলাটা বন্ধ হয়েই আছে। তো তারপরই কি হতো যে কানের পাশে মৌমাছি বা ভোমরা এই টাইপের যদি কিছু একটা যদি চলাফেরা করে বা একটু ঘোরাঘুরি করে, তাহলে কিন্তু হামিং একটা সাউন্ড হয়, ওটা শুনতেন। শোনার পরপরই কি হতো যে কিছুক্ষণের মধ্যে ওনার একটা ফিল হতো যে কেউ তাকে চেপে ধরছে, কেউ তাকে চেপে ধরছে। স্লিপ প্যারালাইসিস বলবো কিনা জানি না, কিন্তু কেউ তাকে চেপে ধরছে। তো চেপে ধরার ফলে কি হতো, সে প্রচন্ড চিৎকার করতো, কিন্তু সেই চিৎকারটা পাশে যে শুয়ে আছে যা ভাই বোনরা বা আমার মারা বা তারা কিন্তু সেটা শুনতে পেতেন, বুঝতে পারতেন না। তো দেখা যেত যে এইভাবে প্রচন্ড ঘেমে টেমে অবস্থা, একাকার অবস্থা, যখন তিনি একদম মানে হাল ছেড়ে দিচ্ছেন বা একদম মানে কাহিল হয়ে যাচ্ছেন, তখন দেখা গেল সেই জিনিসটা আস্তে করে সরে যাচ্ছে, বুঝতে পারছে যে তাকে ছেড়ে দিল কেউ একজন। ছেড়ে দেওয়ার পরে কি হতো যে উনি হচ্ছে প্রচন্ড ঘাম দিয়ে একদম নিস্তেজ হয়ে যেতেন। নিস্তেজ হয়ে তখন দেখা গেল যে কোনো রাতে ঘুমাতেন বা ঘুমাতেন না। তো পরদিন সকালে দেখা গেল নানি, বিশেষ করে নানু জিজ্ঞাসা করতে, কি ব্যাপার তোমার শরীরের অবস্থা কেন, তোমার হচ্ছে যে চোখ মুখের নিচে কালি পড়ে আছে, ব্যাপারটা কি? তো দেখা যেত যে খালামণি একটু চাপা স্বভাবে ছিল দেখে সেটা বলতেন না, কিন্তু হচ্ছে যে একদিন নানিকে বললেন যে মা, আমার তো এরকম সমস্যা হচ্ছে। কি সমস্যা আছে? আমার এরকম রাতে ঘুমাতে গেলে এরকম একটা জানলার শব্দ হয়, কট করে একটা শব্দ হয়, দেন একটা ভোমরা টাইপের কিছু একটা আসে, দেন আমাকে চেপে ধরে, আমি অনেক চিল্লাচিল্লি করি বাট কেউ আমার কথা শুনতে পায় না, দেন আমার এই অবস্থা হয়। তো সেটা নানি হচ্ছে নানুকে বলেন। নানুকে বলার পরে নানু হচ্ছে যে আমাদের যে পার্শ্ববর্তী যে মসজিদ আছে ওই ইমাম সাহেবের কাছে যান,
ইমাম সাহেবকে জিনিসটা অবগত করেন। তারপর ইমাম সাহেব আমার খালামণিকে বলে, দেখো মা, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি একটা কাঁথা গায়ে দিয়ে শোবা, আর হচ্ছে যে তুমি আয়াতুল কুরসিটা পড়ে 3 বার পড়বা, পড়ে বুকে ফু দিবা, ফু দিয়ে দেন ঘুমাবা, দেখো তোমার এই প্রবলেমটা হয়তো সলিউশন হতে পারে। তো সেই অনুযায়ী খালামণি তারপর রাত্রে থেকে এভাবে আয়াতুল কুরসি পড়ে শোয়া শুরু করলেন, কিন্তু সমস্যাটা সমাধান হচ্ছে না। তো দেখা যায় যে না, আবার হচ্ছে। তো নানিকে আবার বললেন যে মা, আমার তো এরকম আবার হচ্ছে, সমস্যা দূর হচ্ছে না। এই জিনিসটা তো হচ্ছেই। তো কি তারপরে দেখা গেল যে আবার ইমাম সাহেবের কাছে যাওয়া হলো। ইমাম সাহেব বললেন যে মা, তাহলে হয়তো বা তুমি হচ্ছে যে পবিত্র হয়ে ঘুমাতে যাওনি, এই জিনিসটা হয়তো বা তুমি করে দেখো, এটা হচ্ছে কাজে দিবে। কারণ হচ্ছে যে আমরা যারা যখন ঘুমাতে যাই, দেখা যায় যে আমাদের ঘুমের মধ্যে অনেকের মৃত্যু হতে পারে, বা এই যে আমরা যদি অপবিত্র অবস্থায় ঘুমাতে যাই, তখন কিন্তু বিভিন্ন খারাপ জিনিস এগুলো কিন্তু আমাদের অ্যাটাক করতে পারে। আচ্ছা, তো খালামণি তার সাজেশন অনুযায়ী কি করলেন যে মানে পবিত্র হয়ে উজু করে দেন হচ্ছে যে সেভাবে কাঁথা গায়ে দিয়ে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে ঘুমাতে যেতেন। তো তারপর থেকে দেখা গেল যে না, এই সমস্যাটা হচ্ছে না। তারপর থেকে দেন হচ্ছে যে এই নানু আমাদেরকে বলেছিল, আমরা যারা পরবর্তী জেনারেশন ছিলাম, যদিও নানুর সাথে আমাদের আমি যখন ছোট তখন নানু মারা যায়, নানি আমাকে বলেছিলেন যে আসলে আমরা যারা ঘুমাতে যাই, যখন সবাইকে এটা বলি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমরা যখন ঘুমাতে যাই, সেই ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস ব্যাপার। দেখা যায় যে এই সময় যদি আমরা পবিত্র হয়ে না ঘুমাতে যাই, আমরা কিন্তু জানি না কখন আমাদের মৃত্যু হবে। তো আমরা যদি পবিত্র হয়ে ঘুমাতে যাই, পবিত্র অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, আল্লাহ না করুক, তো দেখা যায় যে এটা সবার জন্যই ভালো। আর পবিত্র থাকলে দেখা যায় যে এই খারাপ জিনিসগুলো, প্যারানরমাল যে ব্যাপারগুলো, এগুলো আসলে একটু দূরে থাকে। আমাদের উচিত যে এই জিনিসটা একটু মেনটেন করা। ওকে, আমরা আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অনেক, আমার বাসা পাবনা। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা বাইরের। আমি এখন আছি মালদ্বীপসে। এখানে আমি একটি 5 স্টার হোটেলের রুম বয় হিসেবে কাজ করি। আমি যখন ফার্স্টে হোটেলটায় ঢুকি, তো আমাকে 2টি রুম ক্লিনের দায়িত্ব দেওয়া হয়। আমি হোটেলের রুম বয় হিসেবে জাস্ট রুম ক্লিন করে, মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এটাই কাজ। তো আমি হিসাব মতো 2টি রুমে 3-4 মাস কাজ করার পরে আমাকে রুম দুটো চেঞ্জ করে আরেক রুমে চেঞ্জ করা হয়, যে তুমি এই রুমের দায়িত্ব থেকে অন্য রুমের দায়িত্ব দেওয়া হয়। ম্যানেজার এসে আমাকে বলে, আমি অন্য রুমের দায়িত্বের মধ্যে একটি রুম পুরোটাই বন্ধ ছিল, এটা হচ্ছে 4 তলার ডান সাইডে একটি কোণের রুম। তো পুরোটাই বন্ধ থাকার ফলে একটি রুম খোলা ছিল, এমনি স্বাভাবিকই ছিল, আরেকটি রুম বন্ধ ছিল। তো আমি ওই রুমে, আমাকে ম্যানেজার এসে বলে, রুমটা তুমি পরিষ্কার করে ঠিকভাবে সাজাও। তো এই রুমটা এমনি সিম্পলি যেগুলো থাকে সেগুলো ছিল, কিন্তু রুমটি খোলার পর মনে হলো যে এখানে অনেক প্রায় 2-2.5 বছর যত সম্ভব এই রুমটা খোলাই হয়নি, এরকম আমার কাছে মনে হচ্ছে। আমি জাস্ট সবকিছু পরিষ্কার করলাম এবং সব বেডের চাদর সবকিছু চেঞ্জ করে আমি ম্যানেজারকে বললাম যে রুম ওকে। ঠিক তার মোটামুটি 4-5 দিন কি 1 সপ্তাহ পরে আপনার একদল টুরিস্ট আসলো, প্রায় 7-8 জন মিলে টুরিস্ট আসলো। ওরা আমেরিকা থেকে এসেছিল, টুরিস্ট করে আনলো আমাকে যাদের রুমের দায়িত্ব। ওই 2টো রুমের মধ্যে ওরা ওই দুটো বুক হয়, মানে আমি যে 2টো রুমের কথা বলছি তার মধ্যে ওই যে রুমটা বন্ধ ছিল ওটা বুক হয় ওদেরই। আমি ব্যাগপত্র নিয়ে ওদের দিয়ে দিলাম, সবকিছু তুলে দিলাম। তারপরের দিনে টুরিস্ট আমাকে বললো যে ম্যানেজারের সাথে কথা বলতে চাই। আমি বললাম ঠিক আছে, ওকে, আমি ম্যানেজারকে ফোন করতেছি। ম্যানেজার বললাম যে 4 তলার ওই বন্ধ রুমের টুরিস্ট আপনার সাথে কথা বলতে চাচ্ছে, খুব ইমার্জেন্সি নিয়ে, আপনি কি একটু কলটা ধরেন। ম্যানেজার সম্ভবত কারণে কলটা ধরতেছিল না, টুরিস্ট ধরার পরে ম্যানেজার বলছে ওকে, তুমি রুমটা একটু চেঞ্জ করে দাও। আমি বলতেছি কেন, সমস্যা কি, রুমটি পরিষ্কার হয় নাই? বলছে না, পরিষ্কার না। উনি বলতেছে অন্য কোনো সমস্যা, তুমি রুমটা চেঞ্জ করে আরেক রুমের আমাকে বলা হয় যে রুমের চাবি দিয়ে আমাকে বলো রুমে তুমি করো, আর ওই রুমটা আবার বন্ধ করে রাখো। আমি ভাবলাম হয়তো কি সমস্যা। আমি তো যত সম্ভব ইংলিশ অতটুকু পারি না, যতটুকু পারি আমি সামথিং সেভাবে বললাম যে ম্যাডাম সমস্যা কি রুমে, এনি প্রবলেম? সে বললো যে সমস্যা তো আছে। আমি ডিটেলসে, উনি বললেও আমি ডিটেলসে খুব একটা বুঝতেছি না। তো ওখানে ওনাকে আমি বিরক্ত করলাম, যেহেতু টুরিস্ট বাই চান্স যদি কোনো সমস্যা হয় সেভাবে যদি কমপ্লেন আমার নামে ডিস্টার্ব করে, আমি এই জন্য অত কথা বললাম না, আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। তারপরেও আবার 2টো টুরিস্ট আসলো, ওরাও আপনার বাইরের, ওদেরকে দিল। ওরা তারপরের দিনকে ঠিক ছিল, তারপরের দিন তারপরও একই অবস্থা হয়ে গেল। আবার ম্যানেজারকে ফোন ম্যানেজারকে ফোন দিচ্ছে, আমার ম্যানেজার বলছে রুমটা। আমার সেখানেই সন্দেহ হলো। আর আমি রাসেল ভাই, আমি নিয়মিত প্রথম শুনি, আমার কাছে বিষয়টা সন্দেহজনক এমনি প্রথম শুনি। তারপরে বিষয়টা শুনে আমার কাছে পুরোটাই মনে হলো যে সামথিং রং। যে আমি সাথে সাথে ম্যানেজার আমি দেশের ভাষায় বললাম যে আসলে স্যার এই রুমের সমস্যাটা কি? ম্যানেজার তো আমার পক্ষে বললো যে তোমার সমস্যা জানেন লাভ কি? আমি বললাম না স্যার, ঠিক আছে। তারপরে গেল, তারপরে রুমটা আমাকে বন্ধ করে ম্যানেজার চাবি নিল। হঠাৎ করে আবার 15-20 দিন হবে এরকম সামথিং কাজ করতেছি, হঠাৎ করে একজন কলকাতার ম্যাডাম এবং স্যার আসছে, তাদের মেয়ে বাচ্চা নিয়ে
ওটাই আসছে, ওখানে বুক দিচ্ছে, তো ওরা আসলো। যেহেতু আর কলকাতার ওই ম্যাডামরা ওরা একদম স্পষ্ট বাংলা বলতে পারে, বাংলা হিন্দি দুটাই পারে এবং বাংলা খুব ভালো পারে। আমি সাধারণত বাংলায় কথা বলতেছিলাম, যেহেতু বাংলাদেশি খুবই পায় না টুরিস্ট, খুব ভালো লাগছিল বাংলা বলতে পারে। আমি বাংলা টাংলা বলে আমি বললাম আপনার কোনো সমস্যা হলে আমার ফোন নাম্বার দিলাম, যে কোনো সমস্যা হলে আমার খালি কল করবেন, ওর সাথে চলে আসলাম। আমার খুব ভালো লাগছিল ওনাদের। তো ভালো লাগার ফলে যে আমি ওনার নাম্বার দিলাম, আমি দিয়ে চলে আসলাম। হঠাৎ করে রাত 1টার দিকে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে অনেক। আমি বলছি হ্যাঁ বলেন। বলতে তুমি একটু তাড়াতাড়ি আমার রুমে আসো, এই রুমে। আমি সেখানে মনে করেন জন্য একটা নাম্বার দিয়েছি, উনি কোনো সমস্যা করছেন, সমস্যা একটু তাড়াতাড়ি আসো। এসে যায় দরজা নক করে দেখি, দরজা নক করার সাথে সাথে উনি খুলে বলতেছে রুমের লাইট জ্বলে না একটু। কি বলেন রুমের লাইট জ্বলে না? আমি সাথে সাথে সুইজন করলাম লাইট জ্বলতো। হচ্ছে এই রুমে কোনো সমস্যা আছে, বাথরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ বাথরুমে গোসল করতেছে। আমার সন্দেহ হলো আমি রুমের লাইট দেই, লাইট জ্বলে না, বাথরুম আটকানো দেখি ওই পাশ থেকে। আমি ওখান থেকে বাথরুম একদম সরাসরি খোলে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই তো। বললেন না সামথিং ইজ রং। আমি বুঝছি কোনো সমস্যা নয়, আপনি রুমের ভিতরে হ্যালুসিনেশন করছেন। আমি বিষয়টা বুঝতে পারলাম, আমি হোটেলটার বদনাম হওয়ার জন্য আমি কিছু বলি নাই। যেহেতু ম্যানেজার যদি বাইসন বলে যে আপনাদের হোটেলের লোক বলতেছে ওটা এই রুমটা সমস্যা, তাহলে সমস্যা হতে পারে। আমি ধাবান দেওয়ার জন্য আমি বিষয়টা বললাম না, আপনি হয়তো ঘুম থেকে উঠে হ্যালুসিনেশন করেছে। উনি এই বিষয়টাকে আবার কাছে ভাবে নিল। আচ্ছা, তারপরে গেল আবার উনি পরের দিন ঠিকই ওরকম 12টার দিকে আবার আমাকে ফোন দিচ্ছে। আমি এবার গেলাম, যাই এত রুমের নক দিই, রুম নক খোলেই না তো খোলেই না। তারপরে আমি ম্যানেজারকে ইনফর্ম করলাম যে স্যার এই রুমে আমাকে এরকম স্যার ফোন দিছিল। আমি ওখানে যাই নক করে রুম খুলে, কেউ খোলে না। ওখানে ওনার স্ত্রী আছে, ওনার একটা মেয়ে আছে এবং উনি আছে, ওনার 3 জন, কিন্তু কেউই লক খুলে না। এদের হয়েছে কোনো সমস্যা। আমি ইনফর্ম করার পরে ম্যানেজার আসলে সাথে সাথে এসে ডুপ্লিকেট চাবি নিয়ে আসলো। রুম খুলে দেখে যে ওই রুমে ওরা একজন বাথরুমে পড়ে আছে, একজন খাটের উপরে উল্টা পাল্টা ভাবে, মেয়েটা পড়ে আছে একদম নিচে ফুল টান অবস্থা। সাথে সাথে পানি দিলেন। তো ওনারা ভাষ্যমতে ওনারা যেটা বললো যে ওনারা যখন রাতে ঘুমানোর প্রস্তুতি অলরেডি ঘুমিয়ে গেছে, বাথরুমে এরকম আওয়াজ পাওয়ার পরে ওনারা বিরক্ত হয়ে আজকাল উঠে না উঠে ওনারা শুয়েছে। হঠাৎ করে বাথরুমের থেকে 4-5 জন লোক সাদা কাপড় পরা এসে তাদেরকে ধরে 3-4 দিক দিকে আছাড় দিল, বিছনা থেকে তুলে এই যে আছাড় দিচ্ছে, ওনারা সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। তারপরে রাসেল ভাই রুমটা বন্ধ করে দেওয়া হয় একদম। তাই আমার হোটেলে আমি ম্যানেজার যেতে বলতে চাচ্ছিল না ঘটনাটা, যে এজন্য আমি আপনি রুমে হোটেলের সব থেকে পুরাতন একজন লোক ছিলাম। তখন সবাইকে শুনি, আমি সবাই থেকে শুনি যে আপনি কত বছর আছেন, আপনি কত বছর। একজন বললে উনি হোটেলটাই 12 বছর আছে, তিনি সাধারণত এই দেশেরই, উনি রুম বয়ের দায়িত্ব থাকে। আমি বললাম যে আমরা দুজন অনেক ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। আমি বললাম দেখ ঘটনাটা বলতো কি সমস্যা হচ্ছে। যে আমিও এসে যেটুকু শুনছি একজন থেকে যে এই হোটেলে আপনার এরকম 4-5 জন লোক, তারা বন্ধুরা ওই হোটেলের মধ্যে ঢোকে এবং একটা মেয়ে থাকে। মেয়েটাকে তারা এক কথায় জোর করেই মেয়েটাকে রেপ করা হয়, মেয়েটা মারা যায় এবং তারা ওখানে কন্টিনিউ মেয়েটা ওখানে মারা যাওয়ার পরেও লাস্টে ওরা ওখান থেকে হোটেল থেকেই যেভাবে যে কোনো কারণে ওরা 4-5 জন লাস্টটাকে গুম করে ফেলতে পারে। এই হোটেলটা এমন একটা জায়গা, সমুদ্র বেশি দূরে না, লাস্টটা ভাসিয়ে দেয়। তো এইটা খেলার পরে তো ওনারা ওই ওখানেই 2-3 দিন থাকে। হঠাৎ করে 3-4 দিন পরে ওনারা 3-4 জন ছিল, তার মধ্যে 3 জনই একসাথে ফাঁসি নিয়ে সুইসাইড করে, 8 জন অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। এইটা হওয়ার পরে তারপরে আপনার এখানকার যে হোটেলের যে লোকজন তারা দেখে, ওনাকে বলে, উনি আর কিছু বলতে পারে না যে কিভাবে হলো। পরে এটা পুলিশ কেস হয়ে যায়, অনেক রকম সমস্যা হয় হোটেলে। বাদ বাকি ঘটনাটা সরি রাসেল ভাই আমি জানি না যে লাস্টে কি হয়েছিল। ওই ছেলেদের কি জন্য সুইসাইড করছিল ওই লোক সেটাও বলতে পারে নাই, এবং ওই লোককে পুলিশ হেফাজতে নেওয়ার কারণে সময় মতো সেটাও আমরা জানতে পারি নাই। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমরা চলে যাই আপনার ঘটনায়, এবং প্রথম আমরা কোন ঘটনা শুনছি সেটা কতদিন আগে ঘটেছিল? এটা 1998 সালের ঘটনা। জি, একটু আমি আগে ব্যাখ্যা দিই। অবশ্যই আপনি আপনার মতো করে বলেন। 1998 সালে আমাদের বাসাটা এরকম 3 তলা বাসা। জি, একতলায় এক চাচা থাকেন, জি, থাকেন বললে ভুল, থাকতেন। কারণ বড় চাচি, আমরা তাকে বড় আম্মা বলতাম। জি, তারপরে বড় আব্বা, ওনারা মারা গেছেন। মারা যাওয়ার ফলে আমার চাচাতো ভাইরা ওনার সবাই আমেরিকা থাকেন, শুধু বাংলাদেশে থাকেন বড় বোন আর দুলাভাই থাকতেন। আচ্ছা, দোতলাতে এক চাচা থাকেন আর 3 তলায় আমরা থাকতাম। জি, তারপর 98 সালে আমি যখন এখানে ভোটার আইডি কার্ড প্রথম যখন প্রজেক্টটা শুরু হলো, আমি কিছু ওখানে কাজ পেয়েছিলাম, ছবির কাজ পেয়েছিলাম। তো ছবির কাজগুলো করার জন্য যেহেতু ওই তলায় কেউ থাকে না বা থাকতো না, তো এটা পরিত্যক্ত ছিল, ওটা এক ধরনের। আচ্ছা, আমি আমার দুলাভাইকে বলে যে আমি এখানে আমরা এই আইডি কার্ডের ছবির কাজগুলো করব, আপনি একটু আমাদের কাজ করার সুযোগ দেন। তো দুলাভাই খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে ওখানে সুযোগ দিল। জি, জি, আমরা ওখানে ছবির কাজগুলো করতাম। আচ্ছা, তো এটা আমার একদম স্পষ্ট মনে আছে, কুরবানি ঈদের একদিন পরের ঘটনা। আচ্ছা, তো ঈদের মধ্যে সবাই তো বাড়ি চলে গেছে। জি,
তো ওরা ফিরতে ফিরতে ডেফিনেটলি 4-5 দিন দেরি হবে। জি। তা আমি এই ফাঁকে মনে করলাম যে যেহেতু ওরা আসতে দেরি হবে আর কাজের যেহেতু অনেক চাপ, তো সেহেতু আমি কিছু ছবির কাজ করে রাখি। এই বাসাটাতেই আপনার যে ঘরটার কথা বলছেন সেটার কিচেনটাকে আপনি বানিয়েছিলেন ডার্ক রুম, জি জি, যেখানে আসলে ছবি ডেভেলপ করা ডেভেলপ করতাম, develop করতাম। আর কিচেন রুমের পাশেই একটা ওয়াশরুম ছিল। আমি একটু আমরা একটু বলে দিই সবাইকে, তাহলে সবাই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাবেন যে জি, একটা জি। একটা উনি যেটা বলছেন যে ছবি ডেভেলপ করার জন্য যে ডার্ক রুমটা থাকে সেটা একটা অন্ধকার রুম হয়, সেখানে বিশেষ রঙের বাল্ব জ্বালানো যায়, লাল রঙের সম্ভবত লাল রঙের বাল্ব জ্বালানো যায় ভেতরে, এবং সেখানে একটা এনলার্জার থাকে একটা, এবং কিছু ধরনের কেমিক্যালস থাকে, যে কেমিক্যালস থেকে একই সাথে একটা সময় এখন সেটা বন্ধ হয়ে গেছে, নেগেটিভও যেরকম ডেভেলপ করা যেত ঠিক একইভাবে সেখান থেকে আমরা ছবিও প্রিন্ট করতে পারি। আর বিশেষ ধরনের কাগজ, যে কাগজটা আসলে কোনোভাবে আলোর সংস্পর্শে আসতে পারবে না, কেমিক্যাল ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি Right. ছিল। তো আপনারা সেইভাবেই করতেন, এবং সেই ডার্ক রুমটা ছিল এবং সেটা অন্ধকার হওয়াটা খুব জরুরি। জরুরি ছিল। আর আমাদের এই যেটা কিচেন রুমকে যে ডার্ক রুম হিসেবে ব্যবহার করতাম, জি। ঠিক তার লাগোয়া একটা ওয়াশরুম ছিল, আর সামনে একটা বড় রুম আর লম্বা একটা বারান্দা। বারান্দাতে আমাদের সবাই মিলে কাজ করতাম। তো যেহেতু সবাই ঈদের মধ্যে বাড়ি চলে গেছে আর কেউ নাই, তো রাতেবেলা আমি একাই ছবির প্রিন্টগুলো করছি। ছবি কিছু প্রিন্ট মনে করলাম যে এটা আগিয়ে রাখি, ওরা আসলে কাজগুলো আমার অ্যাডভান্স। জি। তো যথারীতি আমি রাতে খাওয়া দাওয়া করে আমার ডার্ক রুমের, যেটা কিচেন রুম জি, ডার্ক জি, রুম আর কি, তো আমি ওখানে ছবি প্রিন্ট এক্সপোজ দিচ্ছি। তো এখানে আরেকটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। তো আমরা যখন প্রায় রাতে আমরা কাজ করতাম, সবাই যখন একসঙ্গে থাকতাম। জি জি। তো আমাদের দুলাভাই যিনি, উনিও নাই, উনি মারা গেছেন কিছুদিন আগে। তো উনি মাঝে মধ্যে আসতেন আমাদেরকে একটু সঙ্গ দেওয়ার জন্য। কখনো কখনো উনি ফ্লাস্কে করে চাও নিয়ে আসতেন, চিপস নিয়ে আসতেন, এবং সবাই কাজ করছে? কাজ করছে, একটু উনি একটু সঙ্গ দিতেন, একটু মজা করতেন, করে আবার উনি যথাই চলে যেতেন। তো ওনার একটা হ্যাবিট ছিল, যখন উনি অনেক সময় আসতেন, যার জন্য আমরা যদি একা কাজ করতাম তাহলে আমরা করতাম কি, মেন ডোরটা, ওটা পুরোনো আমলের বাড়ি, তো রিং গুলো ছিল বড় বড়, ফলে রিং এর মধ্যে তালা লাগালেও একটু ফাঁক থাকতো। জি। তো ফাঁক থাকার জন্য আমরা ভিতর থেকে ওটা খুলতে পারতাম, আর বাইরে থেকে কেউ এসে খুলতে পারতাম। তো দুলাভাই যদি, যার জন্য দুলাভাইয়ের কাছে একটা চাবি দেওয়া ছিল, তো দুলাভাই এসে চাবি দিয়ে খুললে উনি সচরাচর ভিতরে ঢুকে আগে একটু জিজ্ঞেস করতেন, কেউ তোমরা আছো, বা আচ্ছা। কি অবস্থা। উনি জানতেন যে ডার্ক রুমে যে তোমরা কাজ করছো, হুম, হুম, খুললে জি। প্রবলেম হবে, তো যার জন্য উনি জিনিসটা আগে আমাদের জিজ্ঞাসা করতো, বা উনি বলতে সব বের হয়ে আসো, চা এনেছি বা চিপস এনেছি, যাই হোক। তো এটা আমাদের একটা সুন্দর রুটিন ছিল, এবং সবাই আমরা জানতাম। তো ঈদের পর যেহেতু কেউ নাই, আমি একাই কাজ করছিলাম। তো আমি সুন্দর নিজের মনে, আপন মনে আমি এক্সপোজ দিয়ে যাচ্ছি। রাত কটা হবে আমি ঠিক বলতে পারবো না, আমার ওটা খেয়ালও নাই, এবং আমার কাছে তখন ঘড়িও ছিল না। তো আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ একজন আসলেন, মেন ডোর খুললেন, সে ভিতরে আসলেন, এবং সরাসরি উনি চলে গেলেন ওয়াশরুমে। ওয়াশরুমে গেলেন, ফ্লাশ করলেন, ট্যাপ ছাড়লেন, পানি পড়ার শব্দ হলো, এবং টয়লেট থেকে উনি বের হলেন, এবং জাস্ট 2-3টে স্টেপের আওয়াজ পেলাম। তারপর আর কোনো আওয়াজ নেই। আমি কিন্তু কাজ করেই যাচ্ছি। হঠাৎ কিছুক্ষণ পর আমার মাথার মধ্যে একটা কাজ করলো যে একজন আসলো, টয়লেটে ঢুকলো, তারপর বের হলো, বের হওয়ার পর কিন্তু আর কোনো পায়ের আওয়াজ পেলাম না। Right. তাহলে সে কি হাওয়া হয়ে গেল? আমার মনে মনে চিন্তা করলাম, দুলা ভাই বোধহয় একটু মজা করার জন্য হয়তো আমার ঠিক ডার্ক রুমের পিছনে দরজাকে দাঁড়িয়ে আছে হয়তো। হুম, হুম, হুম। আবার জানলাম না, দুলা ভাই তো এরকম কখনো করে না। করেন না। হুম। আমি চিন্তাটা বাদ দিয়ে আমি আমার কাজ করেই যাচ্ছি, কিন্তু আমার সিক্স সেন্স কিন্তু ওখানে অলওয়েজ আমাকে নক করছে যে আওয়াজটা কিন্তু আমি আর পাইনি। বের হয়ে আসে। বের হয়ে এসছে এটুকু আমি বুঝতে পারলাম, কিন্তু তারপরে কিন্তু আর কোনো সাউন্ড পেলাম না যে সে বের হয়ে চলে গেল, না ওখানে অন্যদিকে গেল, জাস্ট 3-4টে স্টেপ, আর কোনো সাউন্ড নেই। আমি কাজ করছি ঠিকই, কিন্তু আমার মাথা কিন্তু কাজ করছে ওই দিকে যে কি আসলো, কি হলো? বা কি হলো, আমি ঠিক করতে পারছি না। তারপরে একটু পর আমার ডার্ক রুমের মধ্যেই বেশ ফুটখাট টুকটাক আওয়াজ পাচ্ছি, আচ্ছা। যে আওয়াজগুলো কখনোই হয় নাই, বা আমার মানে আমি যে কদিন কাজ করেছিলাম আওয়াজগুলো পাইনি। তার চেয়েও যেটা আমার কাছে বেশি আতঙ্কিত হয়ে গেলাম, আমি স্পষ্ট বুঝতে পারছি যে রুমের মধ্যে কেউ একজন আছে। এটা আপনি একদম নিশ্চিত? আমি একদম নিশ্চিত, কারণ এই যেখানে আমরা কয়েকজন বসে আছি এটা তখন অনুভব করা যায়। আপনি লাইট নিভিয়ে দেন, আর তারপরে বোঝা যাবে যে হ্যাঁ, এখানে মানুষ আছে। মানুষ না থাকলে একটা যদি অন্য কিছু ইঁদুর বড় নমগের বোঝা যায়, কিন্তু একজন যে কেউ এই রুমের মধ্যে আছে এটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। এই তার ফলে আমি আরো একটু মানে ভয় পেয়ে গেলাম যে আমি যখন ঢুকেছি তার আগে থেকে কি ওখানে ছিল, আর পরে ঢুকলো, কারণ আমি তো জানি যে আমি ভিতরে ঢুকেছি, আলো জ্বালিয়েছি, তারপর তো সব
প্রিপারেশন নিয়ে তো কাজ শুরু করি, তখন তো জি, জি, কাউকে জি। দেখিনি, কিন্তু একজন যে ভিতরে কোন একজন আছে এটা আমি স্পষ্ট অনুভব করতে পারছি। প্লাস ওই যে একজন আসলো টয়লেট বের হয়ে গেল, তার সাউন্ড পাচ্ছি না, এই দুটো জিনিস আমাকে আরো একটু মানে ভাবিয়ে তুললো যে কাহিনীটা কি বুঝতে পারছি না। আমি কাজ করছি যে আমি আমার জাস্ট মাইন্ডটাকে আমি এদিকে নিয়ে আসার নিয়ে চেষ্টা আসার করছি, চেষ্টা করছেন। যে ওটা হয়তো আমার শোনার ভুল হুম, হুম, বা, হুম, কিন্তু তারপরেও আমার ভিতরে কিন্তু ওইটা বারবার নক করছে যে স্বাভাবিক। কে যেন একজন বের হয়েছে, কিন্তু তার আমি আওয়াজটা পাইনি। যাই হোক, তার কিছুক্ষণ পরে মানে আরেকটা যে ঘর আছে পাশে, যেখানে আমাদের অনেক কিছু কাগজপত্র হ্যান ত্যান ফাইলপত্র থাকে, ওই ঘরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে চেয়ার টানার, টেবিল টানার, তারপর ধূপধাপ ধূপধাপ। তার মানে চোর আসলো নাকি? স্বাভাবিক, হ্যাঁ, এরকম চোর চিন্তা আসলে মাথায় তো আসাটা খুবই স্বাভাবিক। কি নিম আমার এখান থেকে? একদম। এমন তো দামি কোনো জিনিসপত্র না, আমাদের কিছু কাগজপত্র ফাইলপত্র এগুলো তখন নানান রকমের জিনিস আপনার মাথার মধ্যে খুব মানে- কাছে। আর এই জিনিসটা আমার কাছে কখনো হয়নি। হঠাৎ সেটাই সেটাই তার জন্য আমি একটু মানে বেশ একটু ঘাবড়ে গেছে। ঘাবড়ে গেছি, আতঙ্কিত। আর আরেকটা ব্যাপার তখন আমি পাশাপাশি খেয়াল করলাম, এটা একটু বলে রাখি, যে আমাদের বাসার ভিতরে একটা আম গাছ আছে একটা, এবং সেটা কিন্তু আমি যেটাকে আমাদের ওই ডার্ক রুম কিচেন রুম যেটা আর কি, ওটার পাশে। আচ্ছা, এবং তখন মনে হচ্ছে যে একটা মানে ঝড় হচ্ছে, মানে গাছটাও বেশ ঝড়ের একটা গাছের একটা আওয়াজ হয় কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই হয়। এটা মনে হচ্ছে যে একটা ঝড় হচ্ছে, কিন্তু বাস্তবিক হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। জি। তো যাক, অনেক আমি নিজেকে আমি আবার একটু কন্ট্রোল করলাম, করে আমি আবার কাজ শুরু করলাম, যে কাজ করছি, কিন্তু ওটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে ঘুরছে। যে কি যেন একটা হচ্ছে, মানে আমি ফাইন্ড আউট করতে পারছি না। তো করতে করতে বেশি আমি একটু ঘাবড়ে গেলাম, যে আমি যেটাকে অ্যাকসেপ্ট করছি যে আমার রুমের মধ্যে কেউ একজন যে আছে, এটা তো আরেকটু মানে স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ, কেউ একজন আসলে মানে আসলে আছে, রুমের মধ্যে নড়াচড়া করছে। তো আমি বেশ বেশ মানে খুবই বেশ ভয় পেয়ে গেলাম। তো কাজ করতে করতে আমি মনে করলাম আজকের মতো এখানে স্থগিত করি, আর করবো না। এরকম চিন্তা ভাবনা জাস্ট করেছি যে রাতে আমি চলে যাই এটা বন্ধ করে। ঠিক সেই সময় মানে আমি যেখানে ডার্ক রুম যেটাকে বানিয়েছি, তার সামনে একটা লম্বা একটা বারান্দা আছে। আচ্ছা, এই বারান্দাতে একটা আওয়াজ পাচ্ছি, পায়ের আওয়াজ, মানে একজন হাঁটছেন। আচ্ছা, আমি খুব খেয়াল করে দেখি যে হাঁটছেন, তার পায়ে খড়ম। আচ্ছা, এবং আরেকটা শব্দ আসছে, সেই শব্দটা আমি অনেক চেষ্টা করে বের করলাম, তার হাতের লাঠিও আছে। তার মানে একসাথে খড়মের ঠক ঠক এবং লাঠির একটা আওয়াজ, কারণ আপনার আওয়াজটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট, খড়মের আওয়াজ একরকম আসছে, লাঠির আওয়াজ একরকম আসছে। এবং সেই বারান্দা থেকে এই মাথা থেকে ও মাথা যাচ্ছে, আর ঠিক আমার এই রান্নাঘরের গেটটার কাছে আসা মাত্র সে দুটা করে ঠোকা দিচ্ছে, দিয়ে আবার চলে যাচ্ছে মেঝেতে, বুঝতে পেরেছি। দিয়ে আবার ওই মাথায় চলে যাচ্ছে, আবার আসছে। এরকম 2-3 বার হওয়ার পর আমি এই সাউন্ডটা খুব চেনা চেনা আমার কাছে। তো অনেক চিন্তা ভাবনা করলাম যে আমার দাদা হাঁটতেন হাতে লাঠি নিয়ে, এবং উনিও পায়ে খড়ম দিতেন। তো বেশ তখন একটু মানে আমার কাছে খুব নার্ভাস ফিল করলাম, যে মনে হয় আজকে আমার এখানে কাজ করাটা বোধহয় হয়তো বা প্রবলেম হচ্ছে, আমি মানে কাজটা বন্ধ করে দেই, মানে এটাই উচিত হবে। তো যথাযথ আমি তাড়াতাড়ি এগুলো এক্সপোজ দিয়েছিলাম। তো জানেন, আপনি প্রথমেই বলেছেন জাল লাগলে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি প্যাকেট করে আমি প্যাকেটটা এক জায়গায় একটু সাইডে উঠে যে রাখলাম। আর আমি যেখানে বসে কাজ করছিলাম, যে এনলার্জারটা ছিল, ঠিক তার ডান সাইডেই কিন্তু মেন ডোর, বের হয়ে যাওয়া। আমি একটু উঠে যে প্যাকেটগুলো ওখানে রাখলাম, রেখে সরাসরি আমি বের হয়ে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা এটাই। হ্যাঁ, একদম বের হয়ে যাবো বলে আমি আসছি, কিন্তু যেখানে ডোর, আমি সোজাসুজি এসে হাত দিয়ে কিন্তু এখান থেকে ওয়াল, দেয়াল। জি, আমি আপনার নিজের বাসা, নিজের বাসা। আপনি বড় হয়েছেন এবং বড় হয়েছে, এবং আমার তো মুখস্থ হয়েছে, আমি এই যে বসে আছি, হুম। আপনার এই যে স্টুডিও, আপনার তো জানা আছে, লাইট অফ করলে আপনি কিন্তু জানবেন যে আপনার ডোরটা কোন, কারণ আপনি একদম। কোন দিকে বসে আছেন, আপনার ডোর কোন সাইডে। আমি হয়তো নতুন আসলে আমি হয়তো না জানতে, কিন্তু একদম কিন্তু জন্ম থেকে মানে বেড়ে উঠছেন আপনি ধীরে ধীরে, সেখানে তো কোনো ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। আমি কি উল্টা দিকে আসলাম, তাহলে অপোজিটে হয়তো ভুল করে ফেলেছি আমি আতঙ্কে। অপোজিট ওইভাবে চিন্তা করে আমি আবার ঠিক আগিয়ে গেলাম, হাত দিলাম, একই ব্যাপার, ওখানে ওয়াল। তাহলে ডোর কোন দিক গেল? আর আমি যে লাইট জ্বালাবো এটাও পারছি না, এই জন্য যে ঠিক ওই ডোরটার পাশে লাইটের সুইচটা, তার মানে আপনার লাইট জ্বালাতে হলেও আগে দরজাটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে, কারণ দরজা না পেলে আমি তো লাইটের সুইচটা পাচ্ছি না। তো আমি তো দরজাটাই পাচ্ছি না, লাইটের সুইচটা পাবো কি হবে? আমি তো পুরোপুরি দিক হারিয়ে ফেলে দিয়েছি। আমি আস্তে আস্তে আমি হাত দিয়ে দিয়ে যাচ্ছি, যে দেখি একসময় ডোরে তো আমার হাত পড়বে, সেটাই আমি যদিকেই হাত দিই শুধু দেবার। তখন আমি রীতিমতো মানে ঘামতে শুরু করলাম, যে আমি তো বোধহয় আটকে গেছি।
আমি কিন্তু চিৎকার করলে তো কেউ শুনতে পাবে না। সেটাই আর তখন মোবাইলের যুগ না, যে মোবাইল করে অনেক আগে ঘটনা এটা, হ্যাঁ। হ্যাঁ, মানে এত নার্ভাস হয়ে গেলাম, আমি এত ভয় পেয়ে গেলাম যে আমি কি আদৌ এখান থেকে বেরোতে পারবো, বা সারা রাত কটা বাজে, ভোর হতে কতক্ষণ বাকি, বা কতক্ষণ আমাকে এইভাবে বন্দি থাকতে হবে। তা আমি কি করি আমি আর মানে ইয়ে হয়ে গেলাম। এটা চাইতে তখন যেটা মানুষের হয় সচরাচর, এরকম সিচুয়েশন হয় কি আরো খারাপ খারাপ চিন্তাগুলি মানুষের মধ্যে বেশি বেশি আসে, আসে। হ্যাঁ একদম। ভয়ের আরেকটা কারণ হচ্ছে যে তখন আমার মনে চিন্তা হচ্ছে, ইনকেস যদি এখন যদি কেউ পট করে দরজাটা খুলে সামনে দাঁড়ায় আর তার চেহারা যদি বিভৎস হয়ে থাকে বা ভয়ঙ্কর চেহারা হয়ে থাকে, তাহলে কি হবে? এটা আরো ভয় পেয়ে গেলাম। আমি কি করি, কিন্তু ঠিক সেই সময় আবার সেই ঘরের মধ্যে আওয়াজটা শুরু হয় এবং উপর থেকে মনে হয় কি জানি একটা খুলে পড়লো, আমার পাশ দিয়ে পড়ে গেল। আমি চিন্তা করলাম যে উপর থেকে যদি সিলিং থেকে কিছু পড়ে, যদি ভারী কিছু হয়, আমার মাথায় যদি পড়ে, আমি তখন পড়ে থাকবো সেন্সলেসে। পরের দিন ছাড়া কেউ তো আমাকে মানে জানতে পারবে না। মানে রীতিমতো তখন সবগুলো ভয় এসে একত্রে, এদিকে জানের ভয়, ভূতের ভয়, যেটাই বলেন, মানে আমি মানে কিংকর্তব্য মানে আমি মানে কি বলবো, মানে দাঁড়িয়ে আছি চুপচাপ, কি করবো আমি বুঝে উঠতে পারছি না। তো চিন্তা করলাম, তাহলে হঠাৎ করে মাথায় ঢুকলো, আচ্ছা আমার ইনলার্জারের বডিটা খুলে আমি লাইটটা জ্বালাই, ইনলার্জারের ভিতরে লাইট আছে, সেটাই তাতে আমি দেখতে পাবো হয়তো আমার কিছু পেপার নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমার জানাও নাই কতগুলো পেপার বের হয়ে করে রেখেছি বা কি ব্যাপার। আচ্ছা যেটা যাই যাক, আমি আগে জানটাকে বাঁচাই। যথাযথ আমি ইনলার্জারের কভার খুললাম, খুলে সুইচ দিলাম, বাল্ব জ্বলে না। বাল্ব জ্বলে না মানে কারেন্ট অফ হয়ে গেছে, কিন্তু আমি একটু ফাঁক তো বুঝতে পারছি যে না, বাইরে তো আশপাশে বিল্ডিং এ আমি একটু আবার দেখতে পাচ্ছি, তো আমার বাল্ব জ্বলছে না কেন? মানে যেটাকে বলা হয় কি আপনার এই যে যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়, ঠিক এমনি তো ভয় পাচ্ছি, তারপর আমার ইনলার্জারের বাল্ব জ্বলে না, তারপর আবার ডার্ক রুম যেখানে একদম এমনি অন্ধকার। সেটাই মানে আমি সত্যি মানে সরাসরি বলতে পারেন যে মানে একদম হতভম্বের মতো আমি মানে দাঁড়িয়ে আছি, নিজেকে ট্র্যাপ মনে হচ্ছে, হ্যাঁ কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে করছে যে আমি দৌড়টা দিব কোন দিকে, আমি তো দরজায় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমার মনে হয় চিৎকার করি, আমি চিৎকার করলে তো কেউ শুনতেও পাবে না। এই চিন্তা করতে হঠাৎ করে মাথায় মানে চিন্তা করতে আমার একটা খেয়াল হলো যে আমি তো ড্রয়ারের মধ্যে একটা লাইটার রেখেছিলাম, আচ্ছা লাইটারটা আছে কিনা দেখি। তো যথারীতি ড্রয়ারের মধ্যে হাতটা দিয়ে আমি এদিক ওদিক খুঁজতে, হ্যাঁ লাইটারটা পেলাম, লাইটারটা আছে, লাইটারটা জ্বালালাম। আমি তো নিজেই হতভম্ব, আমি একদম সরাসরি দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি, অথচ এতক্ষণ পাচ্ছি না। দরজা খুঁজে পাচ্ছি না। আমি তো মানে নিজেকে নিজে বুঝতে পারছি না যে আমি কি উল্টা পাল্টা কিছু দেখছি না আসলে আমি উল্টা দেখেছিলাম। তারপর দেখি যে না, আমি একদম দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি। যাক আমি আস্তে দরজাটা আমি মানে খুব সাহস নিয়ে খুললাম, যে বাবা আল্লাহ আল্লাহ করছি যে খুলে যেন আমি কোনো কিছু দেখতে না পাই, যে কোনো বিভৎস কোনো কিছু বা কেউ দাঁড়িয়ে আছে বা কি বলতে পারেন। চোখটা বন্ধ করে খুব আস্তে দরজাটা আমি খুললাম। খোলার পর আমি বের হয়ে এসে দরজাটা আমি জাস্ট বাইরে থেকে ভিড়িয়ে দিলাম। দরজাটা ভেরানোর সাথে সাথে আমার চোখে একটা বাম দিক থেকে একটা আলো মতো কি একটা চোখে বাঁধলো, যে কি এটা। আমি আস্তে করে বাম দিকে আমাকে মাথাটা ঘোরালাম। তো বারান্দাটা বেশ বড় আমাদের। আচ্ছা বারান্দার একদম শেষ মাথায় আমাদেরকে বড় আম্মা বলি, মানে বড় চাচিমা, উনি একটা চেয়ারে লাল শাড়ি পরে বসে আছেন। উনি কি তখন জীবিত ছিলেন? না, উনি তো মারা গেছেন অনেক উনি আগে। অনেক আগে মারা গেছেন। আচ্ছা উনি লাল শাড়ি পরে আর বড় আম্মা খুব ফর্সা ছিলেন, হুম। খুব ফর্সা, ঠিক ওই রকম অনেক ফর্সা। উনি একটা বসে আছেন চেয়ারে লাল শাড়ি পরে, আর আমার দাদা ঠিক পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে ওনার পাশে, তার উনি মাথাটা একটু নিচু করা দাঁড়িয়ে আছেন। সব মিলে গেল তখন, এই যে খড়ম লাঠি। তখন আমি বুঝতে পারলাম যে আমি যেটা শুনেছি আমি ভুল ভুল শুনেন। আপনার দাদা তখন জীবিত না? না, দাদা তো মারা গেছেন আরো আগে, একটু আগে। সেটাই। আমি হতভম্বের মতো হা করে দেখে তাকিয়ে আছি। তো তারপর দেখলাম যে আমার বড় চাচিমা আস্তে হাতটা তুলে আমাকে এভাবে ইশারা করলো, ডাকছে মানে তার কাছে যাওয়ার জন্য। আমিও কিন্তু বোকার মতো ওনার দিকে হা করে আমি চেয়ে আছি, যে আমি কোথায় আছি বা কি দেখছি আমার কোনো মাথায় কিছু কোনো সেন্স নেই। হঠাৎ মানে আমি নিজেকে কন্ট্রোল করলাম যে এখন আমার একটাই রাস্তা আছে, এখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যাওয়ার। তো যথারীতি আমি দৌড় দিয়ে বের হয়ে এসেছি, কিন্তু মেন গেটের তো তালা দেওয়া, বাইরে থেকে তালা দেওয়া। তো আমি তো দরজাটা খুলতে পারছি না, চাবি নিয়ে ভিতর দিয়ে হাত দিয়ে যতই আমি তালা খোলার চেষ্টা করি তখন নার্ভাস হলো, হ্যাঁ উল্টা পাল্টা। সেটাই। একসময় কি হলো, হাত থেকে আমার চাবিটা গেল পড়ে। আল্লাহ, আরো ভয়ের ব্যাপার, মানে আরো ভয়ের ব্যাপার। এখন চাবিটা আমি তুলতে চাই, পিছনে আমার সবসময় মনে হচ্ছে কি পিছনে বুঝে আমার এই বড় আমার দাদা বোধে আসছে। হ্যাঁ, মানে দেখেছেন আপনি ওখানে, মানে একদম দেখে মানে এখন এসেছেন। একবার পিছনে তাকাই আর একবার এই করতে করতে চাবিটা যে আমি হাতে নিবো, নিয়ে তালাটা যে আমি খুলবো, এটাও আমি বারবার মিস করে যাচ্ছি। খালি মনে হচ্ছে এই বোধে পিছনে বোধে আসলো, এই বুঝি পিছনে আসলো। দেখ কোনো মতে আমি উঠে মানে যে কোনো ভাবে হোক হঠাৎ করে তালাটা খুলে গেল। আমি তালাটা খুলে
ওইভাবে দরজাটা খুলে রেখে আমি দৌড় উপরে। জি। তো দৌড়তে আমি কিছু আর বলিনি, দেরা তো ঘুমাচ্ছিল, আমি চুপচাপ শুয়ে পড়লাম। সকালে উঠলাম, ওঠার পর উঠেই আমার ফার্স্টে আমার মাথায় কাল রাতে কি কি ঘটেছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি এটা আমার মনে আছে যে আমি বের হয়ে আসার পর আমি কিন্তু দরজা লক করি, তালা দিইনি। আমি তালা এবং চাবি দুটো নিয়ে কিন্তু আমি উপরে উঠে এসেছি। তা আমি মনে করলাম তাহলে এবার যে নিচে একটু দেখে আসি কি অবস্থা, বা রাতের বেলা কেন এলাজার লাইট জ্বললো না, বা আমার কার্ড পেপার গুলো কি হলো, এটা দেখার জন্য আমি ফ্রিজের উপরে রেখেছিলাম তালার চাবিটা। আমি যে দেখি চাবি আছে কিন্তু তালাটা নাই। চিন্তা করলাম আমি তালা দিয়ে আসলাম না তালা সহকারে নিয়ে এসেছি। আমার এটা মনে স্পষ্ট মনে হয় তালা আমি টিপিনি, তালা চাবি সহকারে আমি উপরে চলে এসেছি। আমি যাক হাতে চাবিটা নিয়ে আমি নিচে নেমে গেলাম, যে দেখি আবার কেটে কিন্তু তালাটা দেওয়া আছে। তা মনে করলাম হয়তো আমি হয়তো লাগিয়েছি, আমার হয়তো খেয়াল নেই। আমি তালা খুললাম, খুলে ভিতরে গেলাম। যাওয়ার পর আমি চিন্তা করলাম যে এই বারান্দার শেষ পাতাতেই ওর আম্মা বসছিলেন। আমি আস্তে উকি দিয়ে একটু তাকালাম, দেখি এখনো বসে আছেন কিনা। ভয় ভয় নিয়ে তাকালাম এখনো বসে আছেন কিনা দেখি। সেটাই। তো দেখি না, উনি নাই। কিন্তু অবাক কাণ্ড যেটা পরে আমার মনে পড়েছে, এবং আমি যে বাস্তবে যেটা দেখলাম, বড়মা যেখানে বসেছিলেন তার সামনে আমাদের একটা ডাইনিং টেবিল রাখা ছিল। আচ্ছা। আমার ভাইয়ের ডাইনিং টেবিল ছিল, ওখানে আপাতত দেখেছিলেন, এবং 6টা চেয়ারও দেওয়া ছিল। ওই ছিল আমার কর্মীরা ওই টেবিলে বসতে, ওই চেয়ারগুলো বসতে কাজ করতেন। আর সামনে আর একটা ছোট টেবিল ছিল, ওখানে ওরা বসতে। কিন্তু আমি রাতে যখন দেখেছিলাম তখন ওই টেবিলও দেখিনি, ছোট টেবিলটাও দেখিনি, কারণ সম্পূর্ণ ছিল ফাঁকা। ওনারা বসেছেন একদম শেষ মাথায়। কিন্তু এখন যে দেখি টেবিলের জায়গাতেই আছে, ওই ছোট টেবিলটাও ওখানে আছে। তারপরে আমি আমার ড্রাইভ রুমে ঢুকলাম, দেখে হ্যাঁ রাতে আমি যা যা করেছি ওইভাবেই আছে, ওইভাবে আমি মানে হাফ ডান অবস্থায় ছিল। তারপরে আমি টয়লেটও আবার একটু খুললাম, খুলে দেখলাম টয়লেটও পানির আমি এগুলো দেখেছি, যেখানে পানি পড়েছে। তো যাক আমি আর কাউকে কিছু বললাম না, আমি বের হয়ে আসলাম। কিন্তু এই রহস্যটা আমি এখনো মানে উদ্ঘাটন করতে পারিনি, আমি কেন এরকম হলো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে আবারও, এবং তার আসলে আরো অনেক ঘটনা রয়েছে ওই বাসাটায়। আপনি বলছিলেন পল্টনে আপনাদের যে বাসাটা, সেই বাসাটা এতদিন পর্যন্ত, এই যে এত বয়স হয়েছে, ঢাকা শহরে আমরা দেখি যে বাসাগুলো পুরনো হয়ে গেলে সেই বাসাগুলো বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কাছে মানুষজন দিয়ে দেন, এবং তারপরে সেগুলো সব অ্যাপার্টমেন্ট হয়ে যায় সেখানে। আপনাদের কখনো ইচ্ছা করেনি যে বাসাটা এরকম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় এটা এখন আরো বলতে পারেন 96-এই আমরা প্রথম এটা নিয়ে চেষ্টা করেছিলাম, যেখানে যেন একটা ডেভেলপ করা যায়। কিন্তু কেন জানি না, এরকম বহুবার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তারপরও কেন জানি হয় না। এবং আপনি বলছিলেন যে কেউ হয়তো চায় না যে এই বাসাটা মনে হয়, আপনার, তাই মনে হয় যে কেউ হয়তো চায় না। হয়েছে বলতে পারেন যেটা MOU বলি আমরা। জি জি। তারপরে তারা বোর্ডও লাগিয়ে দিয়েছে যে কাজ সব নির্মাণ কাজ শুরু হবে এরকম কিছু একটা, এরকম পর্যায়ে থেকে আমরা ব্যাক করে এসেছি। তারপরেও হয় না, তারপরেও আপনার এটা হয় না। আমি জানি না এখন আমাদের এই বাসাতে যারা আছেন তারাই চান না কিনা। আচ্ছা, আপনি তো অতিথির কথা বলছিলেন যে অতিথিরাও আপনাদের বাসায় যদি যান তারাও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স নিয়েই ফেরেন। আপনার সেই অতিথির কথা? হ্যাঁ, এরকম একটা ইমিডিয়েট একটা ঘটনা বলতে পারি। এটা ভয়ঙ্কর হবে কিনা আমি জানি না, মানে তাদের অভিজ্ঞতাটা বলছি, তারা কিরকম ভাব মানে কিরকম একটা সম্মুখীন হয়েছেন সেটাই বলছি। আমি প্রথমেই বলেছি যে আমাদের বাড়িটা 3 তলায়, বিভিন্ন তলায় বিভিন্ন জন থাকতেন। আমার দাদা আর দাদি থাকতেন দোতলায়। আচ্ছা। দোতলায় একটা রুমে থাকতেন তারা। তো আমাদের একটা রিলেটিভ এসেছিলেন ঢাকাতে একটা কাজে, তো তাকে ওখানে শুতে দেওয়া হয়েছিল। আচ্ছা। যে তুমি 2 দিনের জন্য এসছো, ও একটা কাজ ছিল, চলে যাবে। বললাম ঠিক আছে, তুমি এখানে থাকো। তো আমি একটু দিবে বলে রাখি, তো দোতলায় বর্তমানে থাকেন আমার এক চাচা এক চাচি। জি। তো ওনারাই বলেছেন যে তুমি এখানে আজকে থাকো রাতে। তো অনেক রাত তখন। আচ্ছা। আমার পাশের ঘরে আমার চাচাতো ভাইরাও শুয়ে আছে। জি। হঠাৎ তো চিৎকার দিয়ে উঠলো। কি ব্যাপার? চিৎকার দৌড়ে চলে এসছে, আমি এখন শুভ না। আচ্ছা। কি কারণ? তো বলে যে আমার কি ঘুম আসেনি, আমি একটু এদিক ওদিক ফিরছি, কারণ স্বভাবতই নতুন একটা জায়গা চেঞ্জ হয়েছে হয়তো বা। তো বললো যে আমি, আর ওই রুমটা অন্ধকার, পাশের রুমে লাইট জ্বলছে, আমার চাচাতো ভাইরা যে ঘরে শুয়ে আছে ওই ঘরে লাইট জ্বলছিল। তো ও ঘরে শুয়ে থেকে বলছে একটু আলো আঁধারি, কি একজন এসে হাত দিয়ে মশারিটা তুললো। আচ্ছা। তো মনে করছে হয়তো আমার কোনো চাচাতো ভাইটাই হয়তো ওর কাছে শুবে, এই জন্য বোঝা গেছে। তো ও তাকিয়ে আছে একদিনে। তারপরে একটু পরে দেখে মশারিটা তুলে একজন মহিলা ভিতরে মাথা ঢুকে ওর দিকে তাকিয়ে আছে। ও দেখে মানে চিৎকার দিয়ে উঠে এসেছে, বলে ওটা আপনার দাদি। আচ্ছা। আমার দাদি তাকে দেখছে যে ওখানে তার রুমে কে শুয়ে আছে। তাহলে তুমি আমার দাদিকে চিনলে কি হবে? তো বলে যে আমার দাদির ছবি দেখেছি।
ওই ঘরে দাদিটার ছবিও আছে পাশের ঘরে, বলে যে এই মহিলাকে আমি দেখেছি ওখানে, কারণ উনি আমার দাদির ছবি ওখানে ছিল। অর্থাৎ এটাই বুঝতে পারলাম যে আমার দাদা বা দাদি তারা বাইরের কেউ তার রুমে থাকুক বা তার ঘরে শোক, এটা হয়তো বা তারা মনে হয় পছন্দ করেন না। আচ্ছা, আপনি জিনিসটা একটু উপলব্ধি করেন, আপনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন বা একটা তন্দ্রা ভাব, একটা হাত দিয়ে আছে মশারিটা তুলে একজন একটা মাথা ঢুকিয়ে দিল মশারির ভিতরে, তাকে দেখছে ভালো করে, আপনি ওটা অনুভব করে দেখেন, তখন আপনার সিচুয়েশন কেমন লাগবে। হ্যাঁ সেটাই। এবং এটা আপনার মানে অতিথিরাও এই বাসা থেকে কোনো সময় মানে এরকম ভাবে মানে কি বলবো যে কোনো অভিজ্ঞতা না নিয়ে ফিরে যান না। আচ্ছা, আরেকটা জিনিস খুব আমার কাছে অবাক লেগেছে, সেই জিনিসটা হচ্ছে যে আপনি বলছিলেন যে কোনো একটা দিন আপনাদের বাসার ছাদের উপরে আপনারা অদ্ভুত কিছু জিনিস দেখতে পেয়েছিলেন। একটু বলেন তো, মানে এটা আমরা শুনি যে অনেক সময় শুনি যে সাদা কাপড় পরা মহিলা দেখা যায়, আমরা শুনি যে অনেক সময় কালো ধরনের কোনো অবয়ব দেখা যায়, আমরা অনেক কিছু শুনি, কিন্তু আপনি দেখেছিলেন একদম ডিফারেন্ট একটা জিনিস। কি দেখেছিলেন বলেন তো আমাকে একটু? ওটা কিন্তু আমি রাতে দেখিনি, দিনের বেলা দেখেছেন। দিনের বেলা সেটা আরো অদ্ভুত ব্যাপার। এটা আমরা রাতে যেটা উপলব্ধি করি, অনেক রাতে, এটা প্রতিদিন ঘটে না, মাঝে মধ্যে হয় যে ছাদের উপরে কেউ দৌড়াদৌড়ি করছে, এটা প্রায় সময় আমরা বুঝতে পারি। তারপরে আপনার অনেকে শখ বশত মেয়েরা পায়ে এটা কি বলে নুপুর পরে, তা হাঁটলে একটা সুন্দর আওয়াজ হয়তো, এই আওয়াজটা পরিষ্কার আসে, এটা এখনো আসে, মানে সবাই পায় এটা, মাঝে মধ্যে এই জিনিসটা পাওয়া যায়। তারপরে আরেকটা জিনিস আপনি অনুভব করবেন, যেটা হচ্ছে খুব সুন্দর একটা স্মাইল, গন্ধ আসে, যেটা ডিফারেন্ট। আমরা যে পারফিউমটি ইউজ করে তার মতো জানা আছে, কিন্তু এটা একদম ডিফারেন্ট। এটা আপনাদের বাসার কেউ ইউজ করে না। তো এরকম ভাব প্রায় অনেক কিছুই মানে আমরা উপলব্ধি করি বা অনুভব, যেটাই বলে। তা আমি কয়েকদিন, এটা আপনার কয়েক মাস আগেকার ঘটনা, আমি সকালে উঠে ছাদে গেছি, যে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি, পুরো ছাদ বাগান বিলাস যে ফুল, এবং পিঙ্ক কালারের, যেটা মানে একটু একদম হালকা পিঙ্ক না, একটু গাঢ় পিঙ্ক, যেটা পুরো ছাদ ভর্তি এই ফুল। আচ্ছা, আমি মনে করলাম হয়তো পাশে কোনো বিল্ডিং কানিয়ে থেকে, আমি এদিক ওদিক তাকালাম না, কারো বাসাতে তো এরকম ধরনের গাছ নাই, আর আমাদের তো সব দিকে তো অফিস, গাছ তো থাকার কথা না। আর আপনি নিজেও বুঝতে পারছেন যে একটা ছাদ ভর্তি ফুল থাকলে কি পরিমাণ ফুল থাকতে হবে। আমি আবার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকে ডাকলাম যে দেখো ছাদের উপরে এটা কি, দেখে ও দেখলো পুরো ছাদ আপনার বাগান বিলাস ফুল দিয়ে ভর্তি ছিল। মানে এটা আপনাদের বাসায় তো নাই, আশেপাশেও কোথাও নাই, এবং এটা আপনারা একদিনই দেখেছেন? একদিন। আগে রাতে ঝড়টা হয়েছিল এরকম কিছু? এটা একদিন বললে ভুল, তার আবার 10-12 দিন পরে একবার দেখেছিলাম, তবে ওই পরিমাণ ছিল না, তখন ছাদই ছিল, কিন্তু একটু হালকা, অতটা ছিল না। ওটা যখন পুরো ছাদ ভর্তি ছিল, একদম মনে হয় পুরোটা বোধ হয় আপনার কোনো অনুষ্ঠানের মধ্যে যেমন সুন্দর করে সাজানো হয়, ঠিক ওইভাবে মানে একদম সাজানো ছিল। আর তারপরে যেটা দেখেছিলাম সেটা ছিল, কিন্তু তার পরিমাণটা কম ছিল। আপনার স্ত্রী আপনার সঙ্গে আছেন, এবং উনিও ওই বাসায় কিছু কিছু জিনিস দেখেছেন। আর একটু যদি উনি যদি একটু বলতেন যে কি আপনি এই বাসায় থেকে আপনি কি দেখতেন আসলে ম্যাক্সিমাম সময়? আমি আসলে দেখতাম, আপনার নামটা সবাই একটু জানেন? আমার নাম নাহিদ রেজা, জি। আমি মিসেস মাসুদ। তা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে পুরনো বাড়ি তো, তা রান্নাঘর থেকে আমার খাওয়ার টেবিলটা বেশি দূরত্ব না, একটা বারান্দা আছে, ওটাকে আমরা লাল বারান্দা বলি, মানে আগে থেকে সবাই বলে আসছে, আমিও বলি। তা আমি যখন রান্নাঘর থেকে খাওয়ার টেবিলের দিকে যাচ্ছি, তখন আমি একটা হিন্দু লোককে যেতে দেখেছি, ধুতি পরা, কিন্তু তার মুখটা আমি দেখি নাই। আচ্ছা, আপনি বলছেন যে আপনি বুকের নিচের অংশটুকু আমি দেখেছি, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সে হেঁটে যাচ্ছে, এরকম। আমি সময় এটা হবে? এটা ঠিক দুপুরের দিকে। তা এটা আমি অনেকবার দেখার পরে আমি আমার হাজবেন্ডকে বলি, আমার মুরব্বীদেরকে বলি, তারপরে যাই হোক সবাই দোয়াটা পড়তে বলে। তার কিছুদিন পরে আমাদের পুরানো বাড়ি তো, আমাদের ওয়াশরুমটা হচ্ছে উপরে, চারতলায়। তা আমি ওয়াশরুমে যাওয়ার জন্য চারতলায় যাচ্ছি, ওখানে চারতলায় আমাদের একটা চিলিকোঠার রুম, ওখানে সোফা টোফা দেওয়া আছে। তা আমি ওই রুমের ভিতর দিয়ে ওয়াশরুমে যেতে হয়। তা আমি যখন ওই রুমের ভিতরে গেলাম, বেতের সোফার উপরে একটা লোক বসে, আমি সেটাও মানে তার মুখটা দেখতে পাইনি, সে পাটা তুলে বসে আছে, বসে আছে, মানে তার লুঙ্গিটা পরা, সে জাস্ট আমাকে দেখে মনে হলো যে সে নামিয়ে দিল, কিন্তু ওই অবস্থায় আমি দেখে এক চিৎকার দিয়ে নিচে চলে আসছি। তারপর দোতলা থেকে পাশে থেকে আমার চাচি শাশুড়ি ওনারা আসলো, কি হলো বললাম, তারপরে ওনারা জাস্ট আমাকে সান্ত্বনা দিল। এই যে আপনার এই যে নুপুরের শব্দ, এগুলো কি আপনিও শুনতে পান? হ্যাঁ, আমিও শুনতে। ইভেন আমি কিন্তু অনেক ভয় পাই, আমি একা ঘরে থাকতে পারি না ওই বাড়িতে। ইভেন রান্না করতে গেলেও আপনার পেছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, একটা অনুভব করা যায়। আমি
সেটাও অনুভব করতে পারি যে ওই বাড়িতে মানে একটা কিছু আছে। হ্যাঁ, উনিও বলছিলেন এই বাসাটার একটা সমস্যা একটা এটা যে সবসময় কোন আরো একজনের আর একটা কিছুর মানে অস্তিত্ব না, যেমন আমি আরেকটা কথা বলি রাসেল ভাই, সেটা হচ্ছে আমার বড় বোন বেড়াতে এসেছিল। হ্যাঁ, আমার বড় বোন আর ওর ননদ এসেছিল আমাদের বাসায় বেড়াতে। ওরা উপরের ঘরে মানে থাকতে দিলাম, আমরা 3 তলায়, ওরা 4 তলায় থাকলো। তা ওরা রাত্রেবেলা গল্প করছে, আমরা শুয়ে পড়ছি। ও হঠাৎ করে দেখলো মানে আমার হাজবেন্ডের মতো কে ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ছাদের উপরে চলে গেল। তখন ওরা ভাবছে হয়তো যে মাসুদি গেল। ঠিক 2 মিনিট পরে মাসুদ মানে নিচ থেকে উপরে উঠলো। কি মানে আমার বড় বোনের নাম মিতু, মিতাপ আপনি কি করছেন তারপর তো আমার বড় বোন চিৎকার, তুমি না এই মাত্র আসলো? বলে কি না, আমি তো আসি নাই, আমি তো মানে এই মাত্র নিচ থেকে আসলো, আমি করলাম। তারপরে ছাদের উপরে যাওয়া হলো, গিয়ে দেখলাম না, কেউ নাই। এরকম ধরনের ঘটনা মানে অহরহই এই বাসাটায় ঘটে এবং এটা আমাদের দেখতে ইচ্ছা করছে এবং আমরা কোনো একদিন হয়তো সেই বাসায় গিয়ে একটা এপিসোড করে ফেলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে তুহিন। আমি বর্তমানে মালয়েশিয়াতে পেনাং বিভাগে থাকি, এখানে একটা ট্যুর গাইডে কাজ করি। তো ঘটনা শুরু করার আগে আপনাকে বলতে চাই, এটা কোনো গল্প বা কাহিনী না, এটা সত্যি ঘটনা, আমাদের গ্রামে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। এটা 2005-এর ঘটনাতে চলে যাই। এই ঘটনাটা আমার মামার বন্ধুকে নিয়ে, তাই ঘটনাটা। তো এই ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনেছি। তো 2005-এর অক্টোবরে রমজান মাসের ঘটনা। তো আমার মামার বন্ধুর আপনার ভাইয়ের একটা গোস্ত বিক্রির দোকান ছিল আমাদের বাজারে, কষাইয়ের দোকান। তো ওই জায়গায় রমজান মাসের চাহিদা বেশি থাকায় প্রতিদিনই আপনার গরু জবাই করতে হতো। আর তাদের রুটিনটা ছিল, আমার মামার বন্ধুর যে রুটিনটা ছিল, সে প্রতিদিন 3টা থেকে 4টার ভিতর তার প্রয়োজনীয় চাপাটি, ছুরি সবকিছু নিয়ে তার ভাইয়ের কাছে চলে যেত দোকানে। আবার গোস্ত কাটা শেষ হলে, গরু কাটা শেষ হলে সে কিছু গরুর গোস্ত এবং তার কিছু হাড্ডি তার বাড়ির জন্য, ঘরের জন্য নিয়ে আসতো। ঠিক ফজরের নামাজের আগে, ফজরের আজানের আগে, সেহরির টাইমে সে এসে সেহরি করতো। তো যাই হোক, সে একদিন ভোরবেলা ঠিক ফজরের আগে সে গোস্ত নিয়ে আসছে। তো সে যে রাস্তা দিয়ে তাদের বাড়িতে যেত, রাস্তাটা এরকম ছিল, দুপাশে 2টো পুকুর এবং রাস্তার মাথায় আপনার একটা চালতা গাছ, এবং ওই রাস্তাটা ছিল 3টা রাস্তার মাথায়, 3টা রাস্তা 3 দিকে চলে গেছে। তো একদিন যাওয়ার সময় সে দেখতে পেলো ঠিক ওই রাস্তাটার ঠিক মাথায় একটা কুকুর। তো গ্রামের বাড়ি, কুকুর থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু কুকুরটা তাকে দেখে খুব অস্বাভাবিক ভাবে ডাকতে শুরু করলো। তো সে এক সময় বিরক্ত হয়ে তার ব্যাগের ভিতরে থাকা গরুর গোস্তের হাড্ডি দ্বারা কুকুরটাকে ঢিল মারে। তো কুকুরটা অনেকটা কোকাতে চলে যায়। তো সে ওই দিন তার বাড়িতে ফিরে যায়। ঠিক পরের দিন সে আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় একটা সাদা আপনার পাঞ্জাবি পরা একটা মানুষ। কিন্তু আমি যদি হাঁটি তাহলে তো আমাদের শরীরটা তো অনেকটা কাঁপে, কিন্তু উনি হাঁটে ঠিকই, কিন্তু তার শরীরটা কাঁপে না। তো সে এটা দেখে মোটামুটি একটু ভয় পেল, আর সে কোনো কথাও বলে না। ওই লোকটা, সাদা পাঞ্জাবি পরা যে লোকটা, অনেক বড় পাঞ্জাবি, তার ফেস দেখা যাচ্ছিল না কারণ খুব অন্ধকার ছিল। আর কিন্তু তার পুরোটা শরীরে মোটামুটি সাদা ছিল, একটা জায়গায় একটু রক্তাক্ত টাইপের ছিল, একটু লাল রঙের রক্তাক্ত টাইপের ছিল। তো সে এটা দেখে মোটামুটি খুব ভয় পেল এবং সেও কিছু বললো না। এবং ওই লোকটা, যে লোকটাকে সে দেখছে, সেও কিছু বললো না। কিছুক্ষণ পর সে হাওয়ায় মিলিয়ে গেল। তো সে ওটা দেখে আর ওখানে দাঁড়ায় নাই, সে মুহূর্তের ভিতর তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর এরকম ভাবে কয়েকদিন তার এরকম বিভিন্ন জিনিস দেখতে থাকলো, এবং একদিন এরকম হলো যে সে হাঁটছে এবং সে অনুভব করছে তার সাথে কেউ হাঁটছে। তো সে তার হাঁটা বন্ধ করে দিয়ে সে চুপ করে শুনতে লাগলো যে হাঁটার আওয়াজ, পায়ের আওয়াজ। আপনি জানেন গ্রাম দেশে আমরা যদি কেউ স্যান্ডেল পায়ে দিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটি, একটা আওয়াজ হয় থাপ থাপ। তো ঠিক ওরকমই একটা আওয়াজ, সে হাঁটছে না কিন্তু, সে কাউকে দেখছেও না কিন্তু হচ্ছে। তো সে ওটা এরকম কয়েকদিন অনুভব করলো এবং একদিন সে বিরক্ত হয়ে আমার মামাকে জানালো, তার ক্লোজ ফ্রেন্ড। তার মামাকে জানালো, আমার মামা তাকে বললো যে দেখ ওই রাস্তাটা মানে ওই পয়েন্টটা আমাদের গ্রামের অনেক আগে থেকে একটু ভূতের টাইপের ছিল। তো ওইখানে সচরাচর বেশিরভাগ মানুষ যাওয়া আসা করে না, কিন্তু আমার মামার বন্ধু ওই রাস্তাটা ব্যবহার করে, কারণ হচ্ছে সেই রাস্তা দিয়ে তাদের বাড়িতে সহজেই যাওয়া যায় আর কি, খুব দূরে না। তো যাই হোক, আমার মামা সেই রাস্তাটা চেঞ্জ করতে বললো এবং তাকে বললো তোকে এক হুজুরের কাছে নিয়ে যাবো, সে তোকে তাবিজ আর কিছু পড়া পানি দেবে, তুই ওটার সাথে রাখিস, তো কোনো সমস্যা হবে না। আর এই রাস্তা দিয়ে আর যাওয়ার দরকার নেই, তুই অন্য রাস্তা ব্যবহার করিস তোর বাড়িতে যাওয়ার জন্য। তো যাই হোক, এভাবে সে অন্য রাস্তা ব্যবহার করলো এবং ওই হুজুরের কাছ থেকে সে পানি পড়া এবং তাবিজ নিয়ে আসলো এবং তাবিজটা তার হাতে বাঁধলো, বেঁধে
চলতে লাগলো কয়েকদিন। তো ওই কয়েকদিন তার কোনো সমস্যা হলো না। তো একদিন ওই সময় ঠিক 22 রমজানের সময় সে রাস্তা দিয়ে হাঁটছে। তো ওই রাতটা ছিল মোটামুটি অন্ধকার, খুবই অন্ধকার। পাশাপাশি যদি কেউ দাঁড়ায় তাহলে মানে দেখাটা, আর সে ওই সময় মানে গ্রামের ছেলে, সে লাইটও বেশি একটা ব্যবহার করতো না, অন্ধকার দিয়ে হাঁটতো, তার কোনো সমস্যা হতো না। যাই হোক, তো ওই রাস্তা দিয়ে পরে যে চেঞ্জ করার পর যে রাস্তা সে ব্যবহার করতো, ওই রাস্তাটা ব্যবহার করতে করতে সে হঠাৎ অনুভব করলো সে যে রাস্তাটা এখন বর্তমানে ব্যবহার করে ওই রাস্তা দিয়ে সে যাচ্ছে না, সে আগে যে রাস্তাটা ব্যবহার করতো সে ওই রাস্তাটার ভিতর। কিন্তু এটা তো কি কোনোভাবেই সম্ভব হতে পারে না। তার মাথায় এটা যে আমি ওই রাস্তা দিয়ে গেলাম, তো এই রাস্তায় কিভাবে আসলাম? তো যাই হোক, সে এটা উত্তর পায় নাই। তো সে বাড়ির দিকে রওনা হলো এবং ঠিক ওই মুহূর্তে তো সে গাছের শিকড়ের সাথে বেঁধে সে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর ঠিক ওই মুহূর্তে অন্য একটা কিছু হতে পারে, মানুষ হতে পারে, এটা আমরা কেউ জানি না, যে তার মাজার ভিতর, মাজার উপর পড়ে, খুব জোরে পড়ে এবং সে খুব ব্যথা পায়। সে এরকমই ব্যথা পায় যে তার বাড়ি অব্দি সে যেতে পারে না। সে অনেক কষ্ট করে হামাগুড়ি দিতে দিতে বাড়ির পাশাপাশি যায় এবং ডাকাডাকি শুরু করে যে মা বাঁচাও, মা বাঁচাও। তো যাই হোক, সবাই এসে তাকে ধরাধরি করে আপনার উঠায় এবং বলে কি হয়েছে। তো সে আসলে এই ঘটনা বলার মতো অবস্থা ছিল না, তার খুবই মানে আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাকে নিয়ে সবাই হসপিটাল নিয়ে যায়, কিছুদিন সে হসপিটালে থাকে এবং তারপর বাড়িতে নিয়ে আসে। তো হসপিটালের টেস্টে যেটা ধরা পড়ে, তার যে জায়গায় আঘাত পাইছে ঠিক সেই জায়গার বেশিরভাগ হাড্ডিগুলো আপনার ভাঙিয়া গেছে, গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এরকমই ডাক্তার বলে আর কি। তো অনেক কবিরাজও দেখায়, কিন্তু কোনো রকমের কোনো লাভ হয় না, তার শরীর শুধু অবনতি দেখা যায় আর কি। কিন্তু একটা মুহূর্তে তার শরীর ফেটে কালো রক্ত বের হওয়া শুরু করে। তো তার শরীরের কন্ডিশন খুবই খারাপ হতে থাকে। তো কিছুদিন সে স্ট্রাগল করে পরে সে 28 রমজানের সময় সে মারা যায়। এবং মারা যাওয়ার আগে এই ঘটনাটা আপনার তার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড মানে আমার মামা এবং তার কিছু আত্মীয় স্বজনকে সে বলে যায়। আর আসলে এই ঘটনার ব্যাখ্যা কেউই দিতে পারেনি, কোনো কবিরাজও দিতে পারেনি। যে কবিরাজ দ্বারা সে দেখাইছিল, সে কবিরাজ বলছিল এটা জিনের কাজ। তো আসলে আমরাও জানি না আসলে এটা কিসের কাজ আর কি জন্যই এরকম হলো। মানুষ জিনকে বিশ্বাস করুক আর না করুক, কিন্তু জিন আমাদের আশেপাশে আছে, সব জায়গায় আছে। তো অবহেলা বা এর সাথে বেয়াদবি, রাস্তাঘাটে চলার সময় কোনো কিছুর সাথে আপনার বেয়াদবি করাটা আসলে খুবই খারাপ। এতে তার ক্ষতির থেকেও বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেক সময় মানুষ চিন্তাই করতে পারে না। ওকে, আপনি ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব সরাসরি তার কাছে এবং